মডিউল বি, যেখানে আমরা প্রসেসিং এবং রেকর্ডিং অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন নিয়ে কথা বলবো। সো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো সিস্টেম অফ বুককিপিং ইন অ্যাকাউন্টিং। আমি সিস্টেম অফ বুককিপিং, আমরা পড়তেছি অ্যাকাউন্টিং সাবজেক্ট। হ্যাঁ, অ্যাকাউন্টিং হলো সাবজেক্ট। সো অ্যাকাউন্টিং সাবজেক্টের আমার বুককিপিং এর, আমরা বুককিপিং একটা পার্ট ছিল, আরেকটা হলো আমার আমার বুককিপিং একটা পার্ট ছিল। সো আমি বুককিপিং একটা পার্ট আর অ্যাকাউন্টিং আরেকটা পার্ট। হ্যাঁ, সো আমি বুককিপিং এ আমার সিস্টেমটা কি ওইটা নিয়ে আমি আজকে প্রথম চ্যাপ্টারে আলোচনা করব, প্রথম কোশ্চেনে আলোচনা করব। সো বুককিপিং এর সিস্টেম দুইটা, একটা হলো আমার সিঙ্গেল এন্ট্রি সিস্টেম আর একটা ডাবল এন্ট্রি সিস্টেম। সো আমার সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে আসি আমি প্রথমে। সিঙ্গেল এন্ট্রি সিস্টেম হলো প্রত্যেকটা ট্রানজেকশন, আমার যে প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হচ্ছে, আমার যে যে ট্রানজেকশনের সাথে টাকার লেনদেন আছে, কোনো ঘটনা, আমি আরেকটু পেছনে যদি চলে যাই, ঘটনা তো একটা ঘটনা। সো ঘটনা যখন টাকার সাথে জড়িত হবে ওইটাকে আমি ট্রানজেকশন বলবো, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন বলবো। ওই ট্রানজেকশনকে আমি কি করতেছি, যদি ওয়ান আসপেক্টে আমি রেকর্ড করে থাকি, একটা আসপেক্টে যদি আমি রেকর্ড করে থাকি, ওটাকে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বলবো। যেমন আমি রেন্ট দিছি কত টাকা, 500 টাকা। সো রেন্ট দেওয়াতে আমার কি হয়েছে, আমার খরচ হয়েছে, রাইট? সো আমি আমার অফিসের রেন্ট দিছি, সো এটা আমার খরচ। সো আমি যদি শুধু রেন্ট হিসাবে হিসাব রাখি, সো আমি রেন্ট কত টাকা দিয়েছি ওইটা যদি শুধু হিসাব রাখি, ওইটাকে আমি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বলতেছি। যে আমি 500 টাকা রেন্ট দিছি, এটা একটা ঘটনা, ফাইন্যান্সিয়াল ঘটনা, এবং এটা যখন আমি রেকর্ড রাখবো, শুধু রেন্ট হিসাবে ঘটনা রেকর্ড রাখবো, এটাকে আমি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বলতেছি। বাট আমি রেন্ট দিছি, ক্যাশে দিছি, সো আমার ক্যাশও কমছে। সো যখন আমি ক্যাশটাও আমার হিসাব রাখবো একটা পক্ষ, এবং রেন্ট একটা পক্ষ, এই দুইটা সাইড যখন হিসাব রাখবো, এটা হবে ডাবল এন্ট্রি সিস্টেম। রেকর্ড বোথ ডেবিট এবং ক্রেডিট, যখন আমি ডেবিট এবং ক্রেডিট দুইটা হিসাব রাখবো, এটাকে আমি ডাবল এন্ট্রি সিস্টেম বলবো। সো যখন আমি রেন্ট দিচ্ছি তখন কি হচ্ছে, আমার আমার খরচ হচ্ছে, সো রেন্ট হইলো ডেবিট, ক্যাশ আমার কমে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট। যখন আমি দুই সাইডকে রেকর্ড রাখবো, এটাকে আমি ডাবল এন্ট্রি সিস্টেম বলতেছি। আর সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বলতেছি শুধু একটা আসপেক্ট চিন্তা করবো। সিম্পল, ল কস্ট সিম্পল। আমার এই সিঙ্গেল এন্ট্রি সিস্টেমটা ভেরি সিম্পল এবং কস্ট কম, আমার এটা রেকর্ড রাখা খরচ কম। ইউজ ফর স্মল বিজনেস, ছোটখাটো ব্যবসায় এটা ইউজ করা হয়। এখনকার সময় আসলে কেউ ইউজ করে না, বাট এটা একটা সময় ছিল। এটা ইনকমপ্লিট হিসাব, আমি যদি সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে হিসাব রাখি, এটা কোনো কমপ্লিটনেস পাবো না, একটা ইনকমপ্লিট হিসাব রাখা হবে ওই ব্যবসায়ের জন্য। এটা ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক, এটা আমাকে কমপ্লিট পিকচার দিবে না। তাহলে ডাবল এন্ট্রি সিস্টেমের সুবিধা কি, এটা আমি রেকর্ড রাখতেছি ডেবিট এবং ক্রেডিট, এটা আমাকে একুরেট পিকচার দিচ্ছে এবং কমপ্লিট পিকচার দিচ্ছে। ওয়াইডলি ইউজড ইন মডার্ন অ্যাকাউন্টিং, আমার মডার্ন অ্যাকাউন্টিং এ ডাবল এন্ট্রি সিস্টেমে হিসাব রাখা হয়। বেসিস ফর প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্স, এটা আমাকে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করতে হেল্প করে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হেল্প করে। স্ট্যান্ডার্ড সিস্টেম ফর ব্যাংক এবং কোম্পানিজ, এই সিস্টেমটা ব্যাংক এবং কোম্পানির একটা স্ট্যান্ডার্ড সিস্টেম। এই সিস্টেমে ব্যাংক এবং কোম্পানিগুলো হিসাব রেখে থাকে, আমার সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে কেউ রাখে না। সো এই ডাবল এন্ট্রি সিস্টেমের পড়া এখানেই শেষ না, আমরা পুরো যে আলোচনা হবে অ্যাকাউন্টিং এর সব জায়গায় আমার ডাবল এন্ট্রি সিস্টেমের কথাটা থাকবে। সো আপনি যদি একটু এখনো ক্লিয়ার না হন, আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। পারপাস অফ ডাবল এন্ট্রি সিস্টেম, ডাবল এন্ট্রি সিস্টেমের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ডুয়েল এফেক্ট করা। আমার একটা ট্রানজেকশন, প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, একটু জিনিস মনে রাখেন, প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনের দুইটা ইফেক্ট থাকে, দুইটা সাইডে সে ইফেক্ট করে, ঠিক আছে? দুইটা জিনিসকে সে এফেক্ট করে, একটা ডেবিট হয় আর একটা ক্রেডিট হয়। তো এটা ডুয়েল ইফেক্ট থাকে। এটা আমার আমার মেনটেন অ্যাকাউন্টিং ইকুয়েশন, আমার যে অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা গত ক্লাসে শিখছিলাম, যে অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি এবং ইকুইটি। সো আমার এই ইকুয়েশনটা মেনটেন হয়। ইকুয়েশন মানে কি, দুই পাশ সমান থাকবে। সো দুই পাশ সমানটা শুধু মেনটেন হবে ডাবল এন্ট্রি সিস্টেমে, আমার সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে এটা সমান থাকে না। কমপ্লিটনেস এবং একুরেসি, এটা আমাকে কমপ্লিট পিকচার দিচ্ছে, একুরেসলি আমার হিসাব রাখার সুবিধা দিচ্ছে। এরর ডিটেকশন, আমি যদি হিসাব রাখতে গিয়ে কোনো ভুল করি এটা ধরা পড়ে যদি ডাবল এন্ট্রি সিস্টেমে রাখি। প্রিপারেশন অফ স্টেটমেন্ট, আমরা জানি যে একটা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওনার ইকুইটি স্টেটমেন্ট এবং আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলো আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চারটা, এগুলো প্রিপেয়ার করতে হেল্প করে, ফাইন্যান্সিয়াল ক্লিয়ারিটিতে হেল্প করে, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রাস্ট বিল্ড আপে হেল্প করে থাকে। ট্রেডিশনাল ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্টের ট্রেডিশনাল ক্লাসিফিকেশন শিখবো, মডার্ন ক্লাসিফিকেশন শিখবো। সো আমার বেসিক্যালি মডার্ন ক্লাসিফিকেশনে অনুযায়ী আমরা হিসাব রাখবো যত শিখবো সবকিছু। বাট ট্রেডিশনালটা আসলে বইয়ের পুস্তকে আছে, এই কারণে আমার জানা দরকার। ট্রেডিশনাল হিসাবে আমরা হিসাব রাখি না, ট্রেডিশনালটা হলো আমার একটা সময় হিসাব রাখা হইতো, বাট ট্রেডিশনালটা আমরা ফলো করি না এই মডার্ন যুগে। আমরা মডার্নটাই ফলো করি, বাট পরীক্ষায় যেহেতু আমার আছে, সিলেবাসে যেহেতু আছে, আমার মনে রাখতে হবে। সো ট্রেডিশনাল ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, প্রথম কথা হলো অ্যাকাউন্টস মানে কি।
অ্যাকাউন্টস মানে হলো হিসাব, ঠিক আছে? অ্যাকাউন্টস মানে হলো হিসাব। তো হিসাবের আমার, আমি ট্রেডিশনাল ওয়েতে হিসাব রাখতে পারি। সো আমার হিসাব, আমি একটা যদি অ্যাকাউন্টস এর একটা এক্সাম্পল দিই, তো আমরা জানি যে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি আছে, অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল, ঠিক আছে? সো অ্যাসেট, আমার অ্যাসেটের ভিতরে কি আছে, ক্যাশ একটা আমার অ্যাসেট, রাইট? তো ক্যাশের আমি হিসাব রাখি, আমার ক্যাশ আমার কত টাকা আসতেছে, আমি প্রতিদিন কত টাকা ক্যাশ পাচ্ছি, সো কত টাকা ক্যাশ ইন হচ্ছে, কত আউট হচ্ছে, আমি হিসাব রাখি, রাইট? সো এই যে আমি ক্যাশের হিসাব রাখতেছি, সো এটা আমার ক্যাশ একটা অ্যাকাউন্টস, ক্যাশ অ্যাকাউন্টস। সো আমার ক্যাশ একটা অ্যাকাউন্টস। তো ক্যাশ অ্যাকাউন্টস হইতে পারে আমার, ক্যাশের বাইরে আমার কি হইতে পারে, আমার এফডিআর একটা অ্যাকাউন্টস, আমার যদি লাইব্রেরির কথা চিন্তা করি পেয়েবল একটা অ্যাকাউন্টস, ঠিক আছে, আমার ক্যাপিটাল একটা অ্যাকাউন্টস। সো এই প্রত্যেকটা আমার হেডও বলতে পারি, অ্যাকাউন্টসও বলতে পারি, প্রত্যেকটা আমার আলাদা আলাদা আমি হিসাব রাখি প্রত্যেকটা হেডে, ঠিক আছে? সো আমার এই প্রত্যেকটা হলো আমার অ্যাকাউন্টস। সো এখানে এখানে অ্যাকাউন্টস বলতে আমি হিসাব বুঝাচ্ছি, সো প্রত্যেকটা হেডের হিসাব বুঝাচ্ছি। সো এই প্রত্যেকটা হিসাবকে আমি অনেক ট্রেডিশনাল ওয়েতে ক্লাসিফাই করতে পারি, আমি মডার্ন ওয়েতে ক্লাসিফাই করতে পারি। তো আমার পার্সোনাল অ্যাকাউন্টস, ট্রেডিশনাল ওয়েতে প্রথম ক্লাসিফিকেশন হলো পার্সোনাল অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস রিলেটেড টু পার্সন অর অর্গানাইজেশন, কোনো পার্সনের সাথে যদি রিলেটেড হয় অথবা অর্গানাইজেশনের সাথে রিলেটেড যদি হয়, ওইটা আমি আলাদাভাবে হিসাব রাখতেছি। এক্সাম্পল যেমন মিস্টার রহিম অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। সো ডেবিট রিসিভেবল, ক্রেডিট হলো গিভার। সো এখানে জিনিসটা কি, ধরেন আমি ডেবিট ক্রেডিট তো আমরা আজকে শিখবো, আজকে ক্লাসে শিখবো, আমরা মডার্ন ক্লাসিফিকেশনে শিখবো। সো এখানে আমরা দেখবো যে আমি এই অ্যাকাউন্টস যে হিসাব রাখি, বেসিক্যালি হিসাব রাখি মডার্ন অ্যাকাউন্টসে। সো মডার্ন অ্যাকাউন্টসে আমার কি থাকে না, কোনো ব্যক্তির নাম থাকে না, এখানে রিসিভেবল থাকে, পেয়েবল থাকে, আমার কোনো ব্যক্তির নাম থাকে না। বাট ট্রেডিশনাল ওয়েতে আমি এখানে পার্সোনাল অ্যাকাউন্টস, আমি ব্যক্তির নামেও আমি হিসাব মেনটেন করে থাকি, ব্যক্তির নামেও হিসাব মেনটেন করে থাকি, ঠিক আছে? বাট আমার মডার্ন এই যুগে এসে ব্যক্তির নামে কোনো হিসাব হয় না। আমি আরেকটু যদি ক্লিয়ারলি বলি, ব্যক্তির নামে এই যে মিস্টার রহিম অ্যাকাউন্টস, ব্যাংক অ্যাকাউন্টস। সো মিস্টার রহিম অ্যাকাউন্টস আমার এই মডার্ন যুগে ব্যক্তির নামে কখনোই হিসাব হয় না। তাহলে কি নামে হিসাব হয়, আমি ধরেন বাই করছি, ঠিক আছে, বাই করছি অথবা সেল করছি। সো আমি একটা সেলের এক্সাম্পলই দিই, আমি সেল করছি, সেল 500 টাকা টু রহিম, ঠিক আছে? সো আমি 500 টাকা রহিমের কাছে সেল করছি, বাকিতে সেল করছি। সো আমি এখন হিসাব রাখবো কিভাবে, একটা হলো আমি সেল একটা অ্যাকাউন্ট, আমার রেভিনিউ একটা অ্যাকাউন্ট, আমি সেল অ্যাকাউন্ট একটা একটা অ্যাকাউন্ট, আর রহিম হইলো একটা অ্যাকাউন্ট। সো রহিমের নামে আমি হিসাব রাখবো না, আমি রিসিভেবল নামে হিসাব রাখবো, রিসিভেবল মডার্ন অ্যাকাউন্টস রিসিভেবল নামে হিসাব রাখবো, যে আমার রিসিভেবল ডেবিট আর সেল অ্যাকাউন্ট ক্রেডিট। সো বাট আমার এই ট্রেডিশনাল অ্যাকাউন্টস বলতেছে না, তুমি পার্সোনাল অ্যাকাউন্টসে হিসাব রাখতে হবে। সো আমার রহিমের নামে তুমি আলাদা একটা হ্যাড খুলবা, হ্যাড খুলে তার নামে তুমি হিসাব রাখবা। সো রহিম হলো ডেবিট আর আমার সেল অ্যাকাউন্ট হলো ক্রেডিট, এটা হলো আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এটা ট্রেডিশনাল হয়তো আমরা করে থাকি। রিয়েল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিলেটেড টু অ্যাসেট প্রপার্টি। সো আমার যেমন ক্যাশ, ফার্নিচার, মেশিনারিজ। এটা আবার মডার্ন সিস্টেমে এবং আমার ট্রেডিশনাল সিস্টেমে সেম। নমিনাল অ্যাকাউন্টস হলো অ্যাকাউন্টস রিলেটেড টু ইনকাম, এক্সপেন্ডিচার, গেইন এবং লস। সো রেন্ট, স্যালারি, কমিশন, এগুলো আমার মডার্ন অ্যাকাউন্টসে আমি এই হেডগুলো ইউজ করে থাকি, রেন্ট ইউজ করে থাকি, স্যালারি ইউজ করে থাকি, কমিশন ইউজ করে থাকি। আমার ট্রেডিশনাল তো সেম, বাট ডিফার করে কোনটা, ট্রেডিশনাল এবং আমার মডার্ন অ্যাকাউন্টসের ভিতরে ডিফারেন্স হলো পার্সোনাল অ্যাকাউন্টসে একটা ডিফারেন্স আছে। আমরা মডার্ন সিস্টেমে আমরা পার্সোনাল কোনো ব্যক্তির নামে কোনো হেড খুলি না, ব্যক্তির নামে আমি ডেবিট ক্রেডিট করি না। এবার চলে আসি মডার্ন ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টসে, আমি অ্যাসেট, অ্যাসেট আমার একটা হেড, লাইবিলিটি, ওনার ইকুইটি, রেভিনিউ, এক্সপেন্স, এই পাঁচটা থাকে। তাহলে অ্যাসেট আমার কি কি রকম থাকে, রিসোর্স কন্ট্রোল বাই দ্য বিজনেস। তো অ্যাসেট হইলো ওই জিনিসটা, যে জিনিসটা আমার, যে রিসোর্সটা আমি কি করি, বিজনেস কন্ট্রোল করে থাকে, দ্যাট আর এক্সপেক্টেড টু ফিউচার ইকোনমিক বেনিফিট, যেটা থেকে আমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাই, ওইটা হলো আমার অ্যাসেট। কোনটা, যেমন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, এগুলো হলো আমার অ্যাসেট, যেগুলো আমার একটা বিজনেস কন্ট্রোল করে থাকে এবং যেগুলো থেকে আমি ফিউচার বেনিফিট পাই। লাইবিলিটি, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম। লাইবিলিটি মানে হলো অব্লিগেশন অফ দ্য বিজনেস, যেগুলো দেওয়া লাগবে। লাইবিলিটি মানে হলো দায়, এই দায়টা আমার কি করতে হবে, পে করতে হবে, আমি এটা বাধ্য পে করতে। সো দায় ক্রিয়েট হইতে হইতে পারে অনেক কারণে, আমি লোন নিলে আমার দায় ক্রিয়েট হবে, ঠিক আছে, লোন। আমি যদি বাকিতে কিনি, বাকিতে যদি বাই করি, তাহলে আমার দায় ক্রিয়েট হবে। সো আমার অনেকভাবে দায় ক্রিয়েট হইতে পারে।
তো বাকি থেকে যদি পারচেস করি ডাইরেক্টলি হবে অ্যাকাউন্ট পেয়েবল হবে, আমি লোন পেয়েবল হবে যদি আমি ব্যাংকের কাছ থেকে লোন নেই অথবা কোনো ব্যক্তির কাছ থেকে লোন নেই। স্যালারি যদি আমি ঠিক সময় না দেই, আমার 31 তারিখ স্যালারি দেওয়ার কথা, আমি 31 তারিখ যদি স্যালারি পে না করি, আমি পে বলে রেখে দিব, যখন পে করবো তখন আমি হিসাবে নিয়ে আসবো। সো আমার লাইবিলিটি হলো আমার অব্লিগেশন, যেটা আমাকে পে করা লাগবে। ওনার সিকিউরিটি কোনটা? মালিকের পাওনা, এক কথায় হলো মালিকের পাওনা। ঠিক আছে। সো ওনার সিকিউরিটি হলো আমার ওনার স্টেক ইন দ্য অ্যাসেট অফ দ্য বিজনেস। এটা ক্যাপিটাল হইতে পারে, রিটেন আর্নিং হইতে পারে, দুইটাই ওনার সিকিউরিটিতে যাবে। সো ক্যাপিটাল কিভাবে ওনার সিকিউরিটি? ক্যাপিটাল তো মালিক নিজে পকেট থেকে টাকা দিচ্ছে, ওই টাকাটা আমি ক্যাপিটাল বলতেছি। আর রিটেন আর্নিং কোন টাকাটা? যেটা আমার প্রফিট হয়েছে, নেট প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট আফটার ট্যাক্স, আফটার ট্যাক্স, ওই টাকাটা আমার কি হচ্ছে? রিটেন আর্নিং এ ব্যালেন্স শিটে চলে আসতেছে। রেভিনিউ, রেভিনিউ আমার মডার্ন ক্লাসিফিকেশনের ভিতরে পড়ে, যেমন ইনক্রিজ ওনার ইকুইটি, রেভিনিউ আমার ওনার ইকুইটি বাড়ায়, রেজাল্টিং ফ্রম দ্য সেলস অফ গুড সার্ভিস, যেমন সেলস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। সো আমি এটা আমার ওনার সিকিউরিটি বাড়াই, এই কারণে এটা আমার ক্রেডিট হয় আর কি সবসময়। এক্সপেন্স হলো আমার কি? ডিক্রিজ ইন ওনার সিকিউরিটি, যেমন আমার স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, এগুলো হলো আমার কস্ট অফ গুডস সোল্ড, এগুলো হলো আমার এক্সপেন্স। সো আমার মডার্ন ক্লাসিফিকেশনে আমি এই হেডগুলো আমি মনে রাখবো। তো ট্রেডিশনাল ক্লাসিফিকেশনে আমি এগুলো মনে রাখবো, বাট এটা খুব বেশি মাথায় না রাখলেও হবে, শুধু পরীক্ষায় যদি আসে জাস্ট লেখার জন্য একটু মাথায় রাখতে হবে। বাট মডার্ন ক্লাসিফিকেশন গুলো আমার বারে বারে আসবে, প্রতিবারই আসবে, প্রতিবারই আমাকে এগুলো হিসাব রাখা লাগবে, আমার আমাকে মনে রাখা লাগবে এবং ওই অনুযায়ী আমি কাজ করবো। এবার আমি গোল্ডেন রুলে যাচ্ছি। গোল্ডেন রুলে আবার আমার একটা গোল্ডেন রুল আছে। গোল্ডেন রুল আপনি বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে পাবেন, আপনি মনে রাখা খুবই টাফ হবে, বাট আমি এমন একটা মেকানিজম অ্যাপ্লাই করছি, যে মেকানিজমটা আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি সহজে মনে রাখতে পারবেন। সো এটা আমি আসলে একাডেমিক যখন কোচিং করাই, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, একাডেমি সপ্তবর্ণ একটা কোচিং সেন্টার ছিল, এটা মালিবাগে, মৌচাকের পাশে। সো এখানে যখন আমি ক্লাস করাই তখন আমি দেখছি যে না, আমি তো এই ইকুয়েশনটাকে আর একটু চেঞ্জ করে আমার মতো করলে আমি সহজে মনে রাখতে পারবো, স্টুডেন্টরা মনে রাখতে পারবে। তখন থেকে আমি আসলে একটু ডিফারেন্টলি সাজাই ইকুয়েশনটা, যেটা আপনার অনেক হেল্প হবে। যারা নন কমার্স ওদেরকে ডেবিট ক্রেডিট, আমরা জানি জাবেদা, জাবেদা মানে হলো ডেবিট ক্রেডিট, জাবেদা করা অনেক টাফ নতুনদের জন্য। সো ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা আমি একটা ম্যাজিক্যাল রুল দেখাবো, ওই ম্যাজিক্যাল রুল অ্যাপ্লাই করে আপনি করতে পারবেন। ঠিক আছে। সো ম্যাজিক্যাল রুলটা কি? আমরা নর্মালি জানি যে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হলো কি, আমি যদি শুরু থেকে বলি, অ্যাসেট ইজ ইকুয়াল টু আমার লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। আমি যদি আর একটু ডিটেলে বলি, অ্যাসেট ইজ ইকুয়াল টু আমি লায়াবিলিটি, ঠিক আছে, ক্যাপিটালকে আমি ওনার ইকুইটি বলতে পারি, প্লাস আমি কি করব? ইনকামটা যোগ করব মাইনাস এক্সপেন্সটা মাইনাস করব। সো ইনকাম আমার হলো আমার ক্যাপিটালকে বাড়াই দিচ্ছে, ইনকাম এবং এক্সপেন্সের মাঝখানে যেটা, এটা হলো নেট প্রফিট। নেট প্রফিট আমার কিন্তু এই যে ইকুইটি রিটেন আর্নিং এ আসে, ইকুইটি ক্যাপিটালে আসে, রাইট? সো নেট প্রফিট কিন্তু আমার কি হচ্ছে, আমার ইনকাম থেকে, আমার ইনকাম হচ্ছে 100 টাকা, আমার খরচ হচ্ছে 50 টাকা, এই বাকি 50 টাকা আমার কিসে যায়? রিটেন আর্নিং এ যায়, আমরা সবাই জানি তাই না? সো রিটেন আর্নিং এ যায়, রিটেন আর্নিং এর টাকাটা কিন্তু আমার মালিকের পাওনা, ওনার ইকুইটির পার্ট। সো এই কারণে আমি এই ক্যাপিটালকে আমি একটু মানে ক্যাপিটালকে আমি এই ক্যাপিটালকে আমি বড় করে লেখলাম, যে আমার ওনার ইকুইটি, মালিকটা শুরুতে যা দিচ্ছিল তার সাথে আমি ইনকাম যোগ করছি, এক্সপেন্স বাদ দিচ্ছি। কারো কোনো প্রবলেম? আচ্ছা, এইটা একটু আবার বলেন ভাই, এই অংশটা আবার একটু বলেন। আচ্ছা, এটার মূল কথা হলো, আমার শুরুতে তো ইকুয়েশন ছিল অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি এবং প্লাস ক্যাপিটাল। সো আমার যে অ্যাসেট গুলো আছে এগুলো হয় আমি লোন করে অথবা মানুষের টাকা দিয়ে কিনছি, অথবা মালিকের ক্যাপিটাল থেকে কিনছি। এর বাইরে কোনো সোর্স আছে? আমাকে একটু লজিক্যালি বলেন তো। আমার যে অ্যাসেট গুলো আছে, ক্যাশ হইতে পারে, রিসিভেবল হইতে পারে, আমার কম্পিউটার হইতে পারে, এফডিআর হইতে পারে, যত ধরনের অ্যাসেট আছে, আমরা অ্যাসেট নিয়ে অনেক কথা বলবো, যে আমরা, জি, এই অ্যাসেট গুলো আমি পাইতে পারি কোত্থেকে? হয় আমি লোন করে করছি, অথবা মানুষের টাকা দিয়ে করছি, অথবা আমি মালিকের টাকা দিয়ে করছি। এর বাইরে তো কোনো সোর্স নাই অ্যাসেট হওয়ার। সোর্স আছে? সো মালিকের টাকাকে আমি আবার দুইটা ভাগে ভাগ, আমি একটু বড় করে লিখছি, যে মালিক যে টাকা দিচ্ছে এটা আমি 1 নাম্বারে লিখলাম, এটা আমি 1 নাম্বার ধরলাম। আমার যে ইনকাম হচ্ছে এটা 2 নাম্বার, আর তার থেকে যে খরচ হচ্ছে এটা 3 নাম্বার। ইনকাম এবং এক্সপেন্ডিচারের ডিফারেন্সটা হলো, এটার দাবিদার কে? এটা মালিক দাবিদার। আমার ইনকাম থেকে আমি যদি এক্সপেন্স বাদ দিই, আমার নেট প্রফিটও আসবে। তার থেকে যদি আমি ট্যাক্স ম্যাক্স সবকিছু বাদ দিই, তাহলে নেট প্রফিট আফটার ট্যাক্স আসবে। এই নেট প্রফিট আফটার ট্যাক্সটা কার দাবি? মালিকের দাবি। সো আমার শুরুতে ইকুয়েশন ছিল অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার ইকুইটি,
আমি এটাকে একটু বড় করে লিখলাম অ্যাসেট লাইবিলিটি প্লাস ক্যাপিটাল ইনকাম এবং এক্সপেন্ডিচার। সো আমি একটু সাইড চেঞ্জ করলাম, এখানে একটু সাইড চেঞ্জ করলাম। আমার এক্সপেন্সটা যেহেতু মাইনাস আছে, আমি যদি সাইড চেঞ্জ করি, আমরা সবাই জানি, আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে অ্যাসেট প্লাস এক্সপেন্স হবে, আর এই পাশে তো আমার আমার লাইবিলিটি ক্যাপিটাল এবং ইনকাম আছে, রাইট? সো তিনটা তো আগেই ছিল, লাইবিলিটি ক্যাপিটাল ইনকাম, লাইবিলিটি ক্যাপিটাল ইনকাম আমার এই পাশেই ছিল। সো সাইড চেঞ্জ করা নিয়ে কারো কোনো সমস্যা? না তাহলে না এই স্যার, না স্যার। এই ইকুয়েশনে আমার এ মানে হলো অ্যাসেট, ই হলো এক্সপেন্ডিচার, এল হলো লাইবিলিটি, সি হলো ক্যাপিটাল, আই হলো ইনকাম। সো আমি বলতেছি আমার যে ম্যাজিক্যাল ফর্মুলাটা আপনি পাশে কি করবেন, আপনার খাতার পাশেও লিখতে পারেন। আপনি খাতার পাশে এ প্লাস ই লিখলেন ইজিক্যাল টু এল প্লাস সি প্লাস আই লিখলেন, ঠিক আছে? সো আমার এ দুইটা, এ পাঁচটা অ্যাসেট এবং এক্সপেন্স আমার বাড়লে বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। লাইবিলিটি এবং ক্যাপিটাল এবং ইনকাম আপনার বাড়লে উল্টাটা, বাড়লে ক্রেডিট এবং কমলে ডেবিট, ঠিক আছে? শুধু আপনি একটা জিনিস মনে রাখেন, আমার অ্যাসেট বাড়লে, অ্যাসেট এবং এক্সপেন্স বাড়লে ডেবিট, এটুক মনে রাখেন, আর কোনোটাই মনে রাখা লাগবে না, বাকিগুলো অটোমেটিক চলে আসবে। আমার অ্যাসেট এবং এক্সপেন্স যদি বাড়লে ডেবিট হয়, তার মানে কমলে ক্রেডিট হবে, আর এই পাশে উল্টাটা হবে, আমার এটা বাড়লে ডেবিট হয়েছিল আর এটা হলো বাড়লে ক্রেডিট হবে এবং কমলে ডেবিট হবে। সো তাহলে শুধু এইটা যদি মনে রাখতে পারেন যে আমার অ্যাসেট এবং এক্সপেন্স বাড়লে ডেবিট, বাকি তিনটা অটোমেটিকই চলে আসবে, বাকিগুলো আপনি মনে রাখা লাগবে না, মুখস্থ করা লাগবে না। আপনি শুধু মনে রাখেন অ্যাসেট এবং এক্সপেন্স, এই পাঁচটা আমার কি হবে, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সো এই পাঁচটা আমার উল্টাটা হবে, আমার বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। আমি যদি একটু লজিক্যালি মনে রাখার চেষ্টা করি, আমি বুঝলাম যে না, আমি আমি অন্ধের মতো মনে রাখবো না, আমি একটু আমার ব্রেন খাটায় মনে রাখবো, আমি আমার আমার চিন্তা শক্তি দিয়ে মনে রাখবো। তাহলে একটা জিনিস লজিক্যালি চিন্তা করেন, অ্যাসেট, আপনার সম্পদ যদি বাড়ে, আজকে আপনার সম্পদ যদি বাড়ে, এটা ডেবিট মনে হবে না? ডেবিট মানে তো ধরেন ডেবিট মানে হলো গেইন, আপনি এভাবে মনে রাখতে পারেন জাস্ট এটা। এগুলো কিন্তু বইয়ের কোথাও বাসা না, কোথাও বলা নাই যে ডেবিট মানে গেইন। সো আপনি জাস্ট মনে বোঝার জন্য, ডেবিট মানে হলো গেইন, আপনি গেইন করতেছেন। সো আপনার যদি অ্যাসেট বাড়ে, অ্যাসেট যদি বাড়ে তাহলে আপনার ডেবিট, ঠিক আছে? অ্যাসেট বাড়লে ডেবিট। সো অ্যাসেট বাড়লে ডেবিট। তো এখন আপনি বলতে পারেন সমীর ভাই ঠিক আছে, আমি এটা নিয়ে কোনো সন্দেহ নাই, আমার এই পাশের অ্যাসেটটা বাড়তেছে, অ্যাসেট যদি আমার বাড়ে ডেবিট, এটা নিয়ে আমি বুঝতে পারছি লজিক্যালি যে আমি গেইন করতেছি। বাট এক্সপেন্স বাড়লে কিভাবে ডেবিট হয়? এক্সপেন্স মানে তো আমি লস করতেছি, আমার খরচ হয়ে যাচ্ছে। আমরা একটা জিনিস শিখছিলাম, বিজনেস এজ এ সেপারেট এন্টিটি, রাইট? বিজনেস এজ এ সেপারেট। আচ্ছা, কার যেন সাউন্ড আসতেছে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ সাউন্ড, হ্যাঁ শাহাবুদ্দিন ভাইয়ের সাউন্ড আসতেছে। সো ভাই অনেক সিনসিয়ার মানুষ আমি জানি। সো আপনি যখন মাইক্রোফোনটা অফ রেখে আপনি একটু খেয়াল রাখবেন মাইক্রোফোনে দিয়ে। সো যে পয়েন্টে ছিলাম আমরা, যে আমি অ্যাসেট আমার বাড়তেছে, আমি গেইন করতেছি। হ্যাঁ, আমি একটা টার্ম ইউজ করছিলাম গেইন, আমি একটা টার্ম ইউজ করছিলাম গেইন। সো ডেবিট মানে গেইন করা, আমার আমি লাভবান হচ্ছি ওরকম একটা মনে হবে। সো আমি এটা বুঝছি। এক্সপেন্স বাড়লে কিভাবে ডেবিট হয় এটা তো আমার মাথায় ধরতেছে না, এটা তো আমার লস হচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, এটা কমতেছে আমার অ্যাসেট। সো এক্সপেন্স কেন বাড়লে ডেবিট হবে, এটা লজিকটা হইলো, আপনাকে আমি এটা বোঝানোর জন্য একটু পেছনে চলে যাব। আমি বলছিলাম বিজনেস একটা সেপারেট এন্টিটি, রাইট? সেপারেট লিগেল এন্টিটি, রাইট? লিগেল এন্টিটি। তো লিগেল এন্টিটি যখন সেপারেট হচ্ছে অ্যাসেট বিজনেস, সো বিজনেসের দিক দিয়ে যদি আমি চিন্তা করি, বিজনেসের যদি আমার এক্সপেন্স হয়, আমি এখানে শিখছিলাম এক্সপেন্স হওয়া মানে হলো, এক্সপেন্স মানে হলো ডিক্রিজ ইন ওনার ইকুইটি। এক্সপেন্স হইলে আমার ওনার ইকুইটি কমে যাবে। তো আমার এক্সপেন্স যখন হচ্ছে, আমি একটু লিখি ডিটেলে, হ্যাঁ, আমার এক্সপেন্স যখন হচ্ছে, ডিক্রিজ করতেছে কি ওনার ইকুইটি। ওনার ইকুইটি ব্যবসার জন্য কি দায় না? কারো সন্দেহ? না না। জি। তো আমার যখন এক্সপেন্স হচ্ছে, আমার কিন্তু ওনার ইকুইটি ডিক্রিজ করতেছে, তার মানে আমি যদি ব্যবসায়ীর পয়েন্ট থেকে চিন্তা করি, আমার কিন্তু দায় কমতেছে, দায় কমতেছে। কারো কোনো সমস্যা? আমার যখন দায় কমবে, আমার যখন লাইবিলিটি কমে যাবে,
তার মানে কি লাইবিলিটি কমলে কি এটা ডেবিট না? মানে জি এক্সপেন্স ডেবিট। বাড়তেছে, এক্সপেন্স বাড়তেছে মানে আমার দায় কমতেছে। সো এক্সপেন্স বাড়া মানে দায় কমা মানে হলো আমার এটা ডেবিট। আপনি এভাবে মনে রাখবেন। এক্সপেন্স বাড়লে দায় কিভাবে কমে? লাইবিলিটি আর এক্সপেন্স তো আর এক জিনিস না। না, এক্সপেন্স যখন বাড়বে, এক্সপেন্সটা হলো আমার, এক্সপেন্স যখন বাড়বে মালিকের দাবি কমে যাবে কোম্পানির প্রতি। এক্সপেন্স হওয়া মানে হলো মালিকের দাবি কমে যাওয়া। এখানে আমরা পড়ছিলাম, একটু দেখেন। এক্সপেন্স অথবা লস যখন হবে, ডিক্রিজ ইন ওনার ইকুইটি রেজাল্টিং ফ্রম দ্য কস্ট অফ গুড অর সার্ভিস ইউজ টু জেনারেট রেভিনিউ। ঠিক আছে, তো আমার যখন খরচ হচ্ছে তখন মানে 100 টাকা খরচ হওয়া মানে আমার 100 টাকা মালিকের দাবি কমে যাচ্ছে। আমার 100 টাকা ইনকাম হওয়া মানে, ইনকাম আমার 100 টাকা হওয়া মানে আমার এই 100 টাকা মালিকের দাবি বাড়তেছে। এক্সপেন্স 100 টাকা হওয়া মানে আমার মালিকের দাবি 100 টাকা কমে যাচ্ছে। তো যেহেতু আমি বিজনেস পার্সপেক্টিভে চিন্তা করতেছি, ব্যবসায়িক পার্সপেক্টিভ, কথা বোঝা যাচ্ছে না সমীর ভাই। আচ্ছা সবাই কি বুঝতেছে না, না ভাই বুঝতেছে না? না, বোঝা যাচ্ছে তো। হ্যাঁ তাহলে ভাই না, ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই। যে আপনার ইন্ডিয়া হয়তো নেটওয়ার্কের সমস্যা হইতে পারে অথবা ভলিউমের সমস্যা হইতে পারে। তো যে পয়েন্টে ছিলাম যে আমার এক্সপেন্স বাড়া মানে হইলো, আমি আবারও বলতেছি, এক্সপেন্স যখন বাড়বে মালিকের দাবি কমে যাবে, ওনার ইকুইটি কমে যাবে। আমার ইনকাম যখন বাড়বে ওনার ইকুইটি বেড়ে যাবে। এক্সপেন্স যখন বাড়তেছে মালিকের দাবি কমতেছে, মালিকের দাবি কমলে আমার এটা হবে ডেবিট। সো এটা আমি যদি বিজনেস পার্সপেক্টিভে চিন্তা করি, আমার এক্সপেন্স বাড়লে মালিকের দাবি কমবে, সো দাবি কমা হলো ডেবিট। আপু কি ক্লিয়ার? সকল খরচ ডেবিট, এক কথা। আমির ভাই এইখানে আরেকটা জিনিস আপনি একটু ক্লিয়ার করলে মনে হয় ভালো হয়, যে যেহেতু এখানে দুইটা এনটিটি, হ্যাঁ একটা হচ্ছে বিজনেস হচ্ছে আমার লিগ্যাল এনটিটি, এবং ওনারশিপ হচ্ছে আলাদা এনটিটি। জি তো আমরা দুইটা যদি আলাদা আলাদা করে চিন্তা করি তাহলে সবার মনে হয় যে বুঝতে একটু সুবিধা হবে। সাপোজ যদি গার্মেন্টস কর্মীদের যদি স্যালারি বকেয়া থেকে যায়, তাহলে এইটা মালিক পক্ষের জন্য কি রিফ্লেকশনটা হচ্ছে, বিজনেসের জন্য কি রিফ্লেকশন হচ্ছে, এরকম একটা এক্সাম্পল দিলে সবাই মনে হয় বুঝতে ক্লিয়ার হবে। না, এখন ধরেন আমার স্যালারি যদি বাকি থাকে ওইটা কিন্তু আমার পেয়েবল হচ্ছে, ঠিক আছে। সো ওইটা কিন্তু ডিফারেন্ট আলোচনা। আচ্ছা আমরা একটু সামনে যাই, আমরা একটু 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 করে সামনে যাই, সো আমরা আরো ক্লিয়ার হব। সো আমি একটা অন্ধের মতো বলছিলাম যে আপনি দুই পাশ আপনার খাতার কোনায় লিখে রাখবেন যে দুইটা বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। সো আমার এই যে এখানে যে ডেবিট অ্যাসেট এবং এক্সপেন্স, ডেবিট ইন কেস অফ ইনক্রিজ, ক্রেডিট ইন কেস অফ ডিক্রিজ, এটা খাতা কোনায় লিখে রাখতে পারেন। তারপর আপনি অ্যাসেট বাড়তেছে না কমতেছে মিলাই মিলে আপনি জাবেদা করে ফেলতে পারেন, এটা একটা ওয়ে হইতে পারে। আর আপনি যদি লজিক্যালি চিন্তা করেন, আমার ডেবিট মানে হলো আমার গেইন হচ্ছে, যদিও আমার কোথাও লেখা নাই ডেবিট মানে গেইন, বাট আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে ডেবিট মানে গেইন। সো আমার যদি অ্যাসেট বাড়ে তাহলে আমার ডেবিট, অ্যাসেট কমে গেলে ক্রেডিট, আর এক্সপেন্স যদি বাড়ে, যেহেতু আমি আমার ব্যবসায়িক চিন্তা দিক থেকে চিন্তা করতেছি, ব্যবসা যেহেতু সেপারেট এন্টিটি, মালিক এক আলাদা এন্টিটি, ব্যবসা আলাদা এন্টিটি, খরচ হলে কি হয় মালিকের দাবি কমে যায়। সো মালিকের দাবি কমলে আমার এক্সপেন্স বাড়লে মালিকের দাবি কমে, ওনার ইকুইটি কমে, সো আমার এক্সপেন্স বাড়লে ডেবিট। ঠিক আছে, একটু মনে রাখেন। এবার আমি ক্রেডিট পাশে আসি, লাইবিলিটি বাড়লে ক্রেডিট, এটা হইলো বাড়লে আমার আমার লাইবিলিটি বাড়লে ক্রেডিট, ঠিক আছে, কমলে ডেবিট। সো এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, আমি জানি যে লাইবিলিটি যদি কমে তাহলে ডেবিট হবে, আমার লাইবিলিটি কমলে ডেবিট হলে হবে, বাড়লে ক্রেডিট হবে। সো লাইবিলিটি আমার জন্য ভালো না, আমি আমার লাইবিলিটি বাড়লে ডেবিট হবে, সরি বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট হবে। ক্যাপিটাল সেম, ক্যাপিটাল যদি আমার কমে তাহলে ডেবিট আর বাড়লে আমার ক্রেডিট, এটা নিয়েও সমস্যা নাই। ইনকামও আমার কি, আমার ইনকাম নিয়ে সমস্যা আছে, এক্সপেন্স নিয়ে যেমন সমস্যা আছে, ইনকাম নিয়েও সমস্যা আছে। আমি আবারও ক্যাপিটাল বাড়লে কি হবে? আচ্ছা আমি আবারও লিখতেছি, লেখাটা আমি মুছে ফেলছিলাম। আমার এই অ্যাসেট এবং এক্সপেন্স, তুমি এখানে লিখি একটু, লাইবিলিটি ক্যাপিটাল ইনকাম, এই দুই পাশ অ্যাসেট এবং এক্সপেন্স বাড়লে কি হবে একটু বলেন তো? ডেবিট হবে, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। ডেবিট হবে। জি। আর এই পাশ হবে উল্টাটা, এই পাশ হবে উল্টাটা, বাড়লে ক্রেডিট, বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। ডেবিট। বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। ঠিক আছে, সো আমি লাইবিলিটি নিয়ে সমস্যা নাই, আমি জানি লাইবিলিটি বাড়লে আমার ক্রেডিট হবে, আমি বুঝতেছি।
কমলে ডেবিট হবে আমি বুঝতেছি, লাইবিলিটি কমা তো ভালো জিনিস তাই না, লাইবিলিটি কমা ভালো জিনিস, আমার দায় কমতেছে, সো দায় কমলে আমার ডেবিট হবে আমি বুঝতেছি, বাড়লে আমার ক্রেডিট হবে, এটা নিয়ে সন্দেহ নাই। মালিকের পাওনা ক্যাপিটাল, ক্যাপিটালও আমার জন্য দায়, ওয়ান কাইন্ড অফ দায়, মালিকের প্রতি আমার দায়, ব্যবসায়ের দায়, সো আমি যেহেতু ব্যবসায়িক পয়েন্ট থেকে চিন্তা করতেছি, সো আমার ক্যাপিটালও কি হবে, কমলে আমার ডেবিট হবে, বাড়লে ক্রেডিট হবে, এটা নিয়েও সমস্যা নাই। সমস্যা হলো ইনকাম নিয়ে, ইনকাম কমলে আমার ডেবিট হয় কেমনে, একটু এপারেন্টলি শুরুতে আমার একটু অড লাগে যে ইনকাম কমলে তো ডেবিট হওয়ার কথা না, ইনকাম কমা তো খারাপ জিনিস, বাট ইনকাম কমলেও কেন ডেবিট হচ্ছে, কারণ ইনকামটা আমার পাওনা না, ব্যবসায়ের পাওনা না, ইনকাম হইলে মালিক পায়, সো ইনকাম হইলে আমার কোনো লাভ নাই, আমি তো বিজনেস, আমি শুধু ইনকাম জেনারেট করব, কার জন্য করব, মালিকের জন্য করব, আমার নিজস্ব কোনো স্বার্থের জন্য আমি কোনো কিছু করি না, আমি শুধু একটা এন্টিটি, যে এন্টিটিটা আমি মালিকের স্বার্থে কাজ করে থাকি, এবং মালিকই যে টাকাটা পাচ্ছে ওইটা কিন্তু আবার আমার জন্য দায়। তো ইনকাম যদি বাড়ে, ইনকাম বাড়লে আমার ডেবিট ক্রেডিট হবে, বাট কমলে আমার ভালো মানে কমলে আমার ভালো হওয়ার কথা ছিল, মানে কমলে আমার খারাপ হওয়ার কথা ছিল ভালো, কিন্তু ভালো, কমলে আমার ডেবিট হবে, কমলে আমার ডেবিট হবে, কেন ডেবিট হবে, কারণ আমার ইনকাম যদি কমে মালিকের পাওনাও কমবে, সো মালিকের পাওনা কমলে আমার ক্রেডিট, ডেবিট, সরি ডেবিট। আচ্ছা ভালো। ভাইয়া, একটা প্রশ্ন ছিল, জি, জি। সেটা হচ্ছে কি মানে আমার প্রতিষ্ঠানের লাভ হবে আর আমার লস, মানে আমার না, মাইনাস, হ্যাঁ, তো এই আমিটা কে আসলে, আমি এটা বুঝতে পারতেছি না। মালিকানা, মালিক যারা আচ্ছা, মালিক আর প্রতিষ্ঠান আলাদা? আলাদা, হ্যাঁ, মালিক আলাদা, প্রতিষ্ঠান আলাদা। আমরা যে হিসাবটা রাখতেছি, আমরা যে ইকুয়েশন শিখতেছি, ওইটা ব্যবসার জন্য শিখতেছি, আমার বিজনেস এন্টিটির জন্য শিখতেছি, মালিকের জন্য না। আমরা আমরা যত হিসাব রাখবো, যত কিছু করব, আমি বিজনেসের পয়েন্ট থেকে শিখবো, আমি কাজ করতেছি বিজনেসের হয়ে, সো আমি হিসাব রাখতেছি ব্যবসার হয়ে, মালিকের হয়ে না, ঠিক আছে। সো বিজনেস আমি এখানে ব্যবসায়িক দিক থেকে চিন্তা করব, আমার বিজনেসের জন্য এটা কি লাইবিলিটি, এটা ডেবিট না ক্রেডিট, আমি বিজনেসের পয়েন্ট থেকে দেখবো, মালিকের পয়েন্ট থেকে দেখবো না। ভাইয়া তাহলে বিজনেসটা কে আর মালিকটা কে? মালিক ধরেন অন্য আচ্ছা, কেউ, বিজনেস এভাবে চিন্তা করেন, বিজনেস হইলো এমডি, মালিক হলো চেয়ারম্যান, এমডি তো চাকরি করে। না না, এভাবে না, এভাবে না, না, ভাইয়া, আমি যদি একটু বলি ভাইয়া, সবাই এরকম ভাবে না বলি, না সবাই কথা না বলি, হ্যাঁ সবাই কথা না বলি, আমি ক্লিয়ার সবাই কথা না বলি, স্যারের দিকে আমরা লক্ষ্য করলে ভালো হয়। আমাকে শুধু বলেন, বুঝি না একটু বলেন, কিন্তু আমরা ক্লিয়ার করতে গেলে না একটা প্যাচ লেগে যাবে, ক্লাসটা ইফেক্টিভ হবে না। জি, আমি সামনে যাচ্ছি। গত ক্লাসে কিন্তু আমি এই জিনিসটা নিয়ে অনেক আলোচনা করছি, যে আমার বিজনেস হলো সেপারেট লিগ্যাল এন্টিটি, কৃত্রিম ব্যক্তি সত্তা বলছিলাম, আমি একটা টার্ম ইউজ করছিলাম, কৃত্রিম ব্যক্তি সত্তা, ঠিক আছে, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, যারা বুঝেন নাই গত ক্লাসটা অবশ্যই করা লাগবে, আদারওয়াইজ আপনি কিন্তু সামনে আগাইতে পারবেন না। সো আমি সবাইকে মিউট করে দিচ্ছি, তারপর আমি একটু কৃত্রিম ব্যক্তির সাথে নিয়ে কথা বলে বাকি ক্লাস কন্টিনিউ করবো। সো আমি সবাইকে মিউট করে দিচ্ছি। সো এখানে কৃত্রিম ব্যক্তি সত্তা মানে হইলো, সে ব্যক্তির মতো কি করতে পারে, ব্যক্তির মতো তার নিজের নামে সে অ্যাকাউন্ট ওপেন করতে পারে। আজকে যদি আমি ব্র্যাক ব্যাংকের কথা চিন্তা করি, ব্র্যাক ব্যাংকের আপনি কি করতে পারে, আমার ব্র্যাক ব্যাংক কিন্তু ধরেন এবি ব্যাংকে গিয়ে সে কি করতে পারে, এফডিআর ওপেন করতে পারে, অ্যাকাউন্ট ওপেন করতে পারে, রাইট। সো সে নিজের নামে আমার কি করতে পারে, অ্যাকাউন্ট ওপেন করতে পারে, সে নিজে নামে আমার কি দলিল করতে পারে, জমি দলিল করতে পারে, জমি রেজিস্ট্রি করতে পারে, ঠিক আছে। সো জমি দলিল করতে পারে, সে নিজের নামে কি করতে পারে, অন্য তার নামে ব্র্যাক ব্যাংকের নামে অন্য কেউ মামলা করতে পারে, ব্র্যাক ব্যাংকও অন্য ব্যক্তির নামে মামলা করতে পারে। সো এই কারণে এটাকে কৃত্রিম ব্যক্তি সত্তা বলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানকে। সো আমার এই কারণে বিজনেস এন্টিটি একটা জিনিস, আমার ব্যবসা একটা জিনিস, আর মালিক পক্ষ কিন্তু আলাদা, ব্যবসা থেকে মালিক পক্ষ আলাদা। সো আমি দুটাকে গুলাই ফেললে হবে না। তো আমরা সবসময় চিন্তা করবো বিজনেসের এন্টিটির পক্ষে চিন্তা করবো, আমরা হিসাব রাখতেছি ব্যবসার জন্য, হিসাব রাখতেছি মালিকের জন্য না। সো আমি বিজনেসের পয়েন্ট থেকে চিন্তা করবো। সো তারপরে যদি ক্লিয়ার না হন, গত ক্লাসটা পড়বেন, আবার সামনে আমার যখন আলোচনা আসবে আমি আলোচনা করবো। সো যে পয়েন্ট আমরা ছিলাম, আমরা ডেবিট ক্রেডিট শিখে ফেলছি, ডেবিট ক্রেডিট শিখে ফেলছি, কারো কনফিউশন থাকার কথা না, কনফিউশন থাকলে আপনি আবার রেকর্ডিং শুনবেন, আমরা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে আমরা আলোচনা করবো। সো আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়, স্টেপস ইন রেকর্ডিং প্রসেস। আমি রেকর্ডিং প্রসেসে কি কি স্টেপ ফলো করে থাকি, আমি রেকর্ডিং, কিসের রেকর্ডিং, আমার যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলো হচ্ছে, আমি রেন্ট দিছি 500 টাকা, সো রেন্ট দিছি 500 টাকা, এই 500 টাকার যে আমি হিসাব রাখবো, আমি কি কি প্রসেস ফলো করে রাখবো, শুরুতে আমি আইডেন্টিফাই দ্য ট্রানজাকশন, আমার শুরুতে ট্রানজাকশন আইডেন্টিফাই করা লাগবে। অ্যানালাইজ দ্য বিজনেস অ্যাক্টিভিটি, একটা ব্যবসায় অনেক অ্যাক্টিভিটি হয়, আমি কি করতেছি, আমি রেন্ট দিছি 500 টাকা, রেন্ট দেওয়ার পূর্বে আমি একটা এগ্রিমেন্ট করছিলাম, এগ্রিমেন্টে সাইন করছে কে, আমার ব্যবসার পক্ষ থেকে এমডি সাইন করছে, আর ল্যান্ড ওনার সাইন করছে, অফিসের ওনার সাইন করছে, ঠিক আছে। সো আমি দুজনে সাইন করে এগ্রিমেন্ট করছি, শুধু এগ্রিমেন্ট করাটা কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন না,
ওইটা কিন্তু রেকর্ডে আসবে না। আমি যে মাত্র আমি অ্যাডভান্স পে করছি, আমি হয়তো রেন্ট দিছি, যখনই ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো চলে আসবে, ফাইন্যান্সিয়াল লেনদেন হবে, ওইগুলোকে আমি শুধু বিজনেস ট্রানজাকশন বলবো। আমার ওই ট্রানজাকশন গুলো শুধু আমার কি আসবে, হিসাবে আসবে। সো রেকর্ডিংটা আমি শুরুতে আইডেন্টিফাই করবো কোনগুলো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, যে কোনগুলো ট্রানজাকশন কোনগুলো না, যেগুলো ট্রানজাকশন এগুলো আমি হিসাবে আনবো। 2 নম্বরে আমি রেকর্ডিং জার্নাল আমি জাবেদা করব। জাবেদা মানে হলো ডেবিট ক্রেডিট করব, ঠিক আছে। ডেবিট ক্রেডিট কিভাবে করব, আমি যদি জাবেদা আমরা অলরেডি ইকুয়েশন জানি, সো আমি এখন ডেবিট ক্রেডিট করব। রেন্ট 500 টাকা দিছি, ঠিক আছে। তো এটার জার্নাল কি হবে, আমার রেন্ট মানে খরচ বাড়ছে, আমি 500 টাকা খরচ রেন্ট দিছি মানে আমার খরচ বাড়ছে। সো রেন্ট ডেবিট, ডেবিট আর Cash আমার ক্যাশ credit. টাকা চলে গেছে, সো ক্যাশ আমার ক্রেডিট, ঠিক আছে। সো আমার তাহলে এটা আমি এই যে আমি রেন্ট ডেবিট করলাম, ক্যাশ ক্রেডিট করলাম, এটা হলো জার্নাল। সো আমি শুরুতে জার্নাল করব 2 নাম্বার স্টেজে। 3 নাম্বার স্টেজে পুশ লেজার, ট্রান্সফার এন্টিটি টু লেজার অ্যাকাউন্ট। সো লেজার আমরা এখনো ডিটেলে শিখি নাই, আপনি শুধু একটা জিনিস মনে রাখেন, লেজার হলো হেড ওয়াইজ যদি আলাদা করি, আমি রেন্টের নামে একটা হেড খুলবো, ক্যাশের নামে একটা হেড খুলবো। কিরকম হেড থাকে, ধরেন এরকম একটা গড় থাকে, এখানে আমার ডেবিট এবং ক্রেডিট থাকে, এ পাশে আমি ডেবিট অ্যামাউন্ট বসাই, এ পাশে ক্রেডিট অ্যাকাউন্ট বসাই, এ পাশে উপরে সবার উপরে হেড থাকে একটা, যে আমি রেন্টের নামে একটা হেড খুললাম, আমি এখানে যত রেন্ট আছে রেন্ট রিলেটেড সব হিসাব এখানে আসবে। ক্যাশ অ্যাকাউন্ট আমার কি হচ্ছে, রেন্ট যেহেতু ডেবিট ছিল 500 টাকা, সো এরকম আমি ডেবিট এবং ক্রেডিট থাকে, এখানে আমি ক্যাশ লিখছি, উপরে হলো রেন্টের যত হিসাব আছে সবগুলো রেন্টের হিসাব আমার এই গড়ে থাকবে। যখন আমি সবগুলো রেন্টের হিসাব হেড ওয়াইজ আমি আলাদা আলাদা গড় করব, ওইটাকে আমি লেজার বলতেছি, এটাকে আমি খতিয়ান বলতেছি। তো আমি কিন্তু অলরেডি খতিয়ান আপনাকে শিখাই ফেলছি। খতিয়ানের চেহারাটা কিরকম, যে আমি খতিয়ান কার জন্য রাখতেছি, রেন্টের জন্য রাখতেছি। রেন্টের যত হেড আছে রেন্ট আমার এখানে আসবে। সো রেন্টের এগেনস্টে আমার ক্যাশ ছিল, সো উল্টাটা এখানে বসবে ক্যাশ অ্যাকাউন্ট। আমার রেন্ট ডেবিট ছিল 500 টাকা, সো আমি ডেবিট করে 500 টাকা বসাইছি। সো আমি সবার শেষে যদি আর কোনো রেন্ট একটাই থাকে তাহলে আমি ডেট টানবো 500 টাকা, সো আমার হিসাব শেষ। সো এটাকে আমি লেজার বলতেছি, এটা হলো লেজারের চাহিদা। তাহলে আমি অলরেডি জাবেদা শিখে ফেললাম, লেজারও শিখে ফেললাম, রাইট। এখনো যদি আপনি লেজার না জানেন, কোনো আমি যদি এখন না বুঝতে পারেন রেডি হওয়ার কারণে, লেজার নিয়ে আমাদের অনেকগুলো ক্লাস হবে। প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স, তারপর আমি ট্রায়াল ব্যালেন্স রেডি করবো। ট্রায়াল ব্যালেন্স একটা চেহারা দেখায় আপনাকে। ট্রায়াল ব্যালেন্সটা কিরকম হয়, ট্রায়াল ব্যালেন্সটা এরকমই হয়, আমার এই পাশে ডেবিট থাকে, আমার এই পাশে ক্রেডিট থাকে, এটা হলো ক্রেডিট, এটা হলো ডেবিট, ঠিক আছে। তো আমার এখানে যেমন হেড ছিল, এখানে হলো হেড না, আমার এখানে নামগুলো থাকে, যে আমার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, আমার যত আইটেমগুলো আছে সব এখানে আসবে। এখানে রেন্ট অ্যাকাউন্ট আসবে, ক্যাশ অ্যাকাউন্ট আসবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আসবে, সব এখানে আসবে। সবগুলো যখন আমি চার্ট আকারে বসাবো, আমার ডেবিট অ্যামাউন্ট এবং ক্রেডিট অ্যামাউন্ট লাস্টে মিলে যাবে। আমার ডেবিট যদি 100 টাকা হয়, আমার ক্রেডিটও 100 টাকা হবে। কারণ ডাবল এন্ট্রি সিস্টেমে আমি সবগুলো প্রত্যেকটা 500 টাকার, যেমন এখানে 500 টাকা ডেবিট হয়েছে, ক্রেডিটও হয়েছে। সো আমার প্রত্যেকটা ট্রানজেকশন যখন আমি রেকর্ড রাখবো, আমি ডেবিটও বানাবো, ক্রেডিটও বানাবো। এই ডেবিট ক্রেডিট যখন আমি খতিয়ানে নিব, খতিয়ান থেকে আমি সামারিটা যখন আমি ট্রায়াল ব্যালেন্সে নিব, ট্রায়াল ব্যালেন্সে নিলে আমার ডেবিট ক্রেডিট মিলে যাবে। তো আমি একটা ট্রায়াল ব্যালেন্স ব্যাপারে একটা রাফ আইডিয়া দিলাম, আমরা ইন ডিটেলে পরে শিখবো। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, আমরা রেকর্ডে যদি কোনো ভুল থাকে আমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিয়ে থাকি। সো আমার যেমন অ্যাকচুয়াল, প্রিপেমেন্ট, ডেপ্রিসিয়েশন, এগুলো আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, শুধু নামগুলো মনে রাখেন, ডিটেলে বোঝার দরকার নাই। আমি কি করি, অ্যাকচুয়াল মানে কি, বকেয়াগুলা, ঠিক আছে। আমি বকেয়াগুলো আমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিই। প্রিপেমেন্ট, আমি যদি অগ্রিম প্রদান করে থাকি, ওগুলার আমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিই। ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিই। তারপর অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়ার পর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বানাই, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করি, ক্লোজ দ্য বুক, আমি বুক ক্লোজ করে ফেলি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আমি কি কি রেডি করে থাকি, ইনকাম স্টেটমেন্ট রেডি করি, ব্যালেন্স শিট রেডি করি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রেডি করি, ওনার ইকুইটি স্টেটমেন্ট রেডি করি। তো এই ছিল আমার স্টেপগুলা। কোনোটাতে কারো কোনো সমস্যা? না ভাইয়া ঠিক আছে। সো আমরা একটা ওভারভিউ পাইছি, ডিটেলে পরে তো যাচ্ছি, সো আপনি অডিট হওয়ার কারণ নাই। অ্যানালাইসিস অফ ট্রানজাকশন ইন অ্যাকাউন্ট, আমি ভাই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে শুধু বকেয়া এবং আমি যদি ওনাকে দিয়ে থাকি, অগ্রিম দিয়ে থাকি, এগুলাই তো বসবে না? হ্যাঁ, বকেয়া, অগ্রিম এবং ডেপ্রিসিয়েশন, নন ক্যাশ ট্রানজাকশন আসে। আচ্ছা, এটা নিয়ে এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নিয়ে একটু পরে একটা আলাদা স্লাইড আছে, ওইখানে আপনি শিখবেন। ওইখানে শিখার পরে যদি না বুঝেন তাহলে কোশ্চেন করেন। সো আমরা চলে যাচ্ছি জি, আমি যেভাবে বলি এটা শুনেন, আমার কথাটা শুনেন, কারণ আমি তো এগুলো রেডি করছি, আমি এগুলো নিয়ে কাজ করি, আমি জানি আপনি কোন জায়গায় বুঝতেছেন না এবং কোন জায়গায় গিয়ে পরিপূর্ণভাবে ক্লিয়ার হবেন, আমি ওই জিনিসগুলো জানি। সো আমার সাজেশন গুলো শুনেন।
আমার আমার কথাগুলো শুনেন, আপনার কাজে লাগবে। আদারওয়াইজ আপনি শুধু পেজ লাগাবেন, পেজ বাড়বে, আপনার ব্রেন আউলাবে, আপনি আসলে আপনি আপনার যে পারপাসটা পড়াটা বোঝাটা হবে না, অন্য কিছু হবে। অ্যানালাইসিস অফ ট্রানজাকশন ইন অ্যাকাউন্টিং, আমরা আবার রিপিট করতেছি, দেখছেন আমি কিন্তু এই কথাটা বলে আসছি, আবার এখানে রিপিট হয়েছে। স্যার আমি কি একটা কথা বলবো? অবশ্যই বলেন। আচ্ছা আমি তো হচ্ছে ধরেন ব্যাংকে যে কাজের সুবাদে হচ্ছে সিআরজি, এফএসএস, আইসিআরআর এগুলো তো করি। তো এই আপনার যে আইডেন্টিফাইড ট্রানজাকশন আর রেকর্ডিং জানলাম এরকম তো মেলে না, ডাটা থাকে কাস্টমারের ডাটা নিয়ে সেগুলো নিয়ে এফএসএস আইসিআরআর করি। তো আসলে ওই আইসিআরআর বা এফএসএস এর সাথে এই বইয়ের ভাষার পার্থক্য কোথায়? না না, আপনি যে কাজটা করেন ওইখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কাজ করেন এক কথা, আপনি রেকর্ডিং নিয়ে কাজ করেন না, রেকর্ডিং নিয়ে কাজ করেন না, ওইখানে জাবেদা কি হয়েছে, খতিয়ান কি হয়েছে, ওগুলো নিয়ে কাজ করেন না। ঠিক আছে, আপনি সরাসরি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কাজ করেন। এই কারণে আপনি এখন এই পড়াগুলো বুঝতেছেন না, আপনি যে ডেস্কে যে কাজগুলো করতেছেন ওইগুলোর সাথে এখানে মিল পাচ্ছেন না। ঠিক আছে, আপনি ওই ডেস্কের কাজের সাথে মিল পাবেন। আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, যে আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, যে আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের চ্যাপ্টারটা পড়াবো ওইগুলোর সাথে আপনি আমার মিল পাবেন। ওখানে আমি রেশিও অ্যানালাইসিস করব, ট্রেন্ড অ্যানালাইসিস করব, ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করব, ওইটার সাথে মিল পাবেন আপনি। সো আমরা একটু সামনে আগাই। সো আমি একটু আগে বলছিলাম ট্রানজাকশনের কথা বলছিলাম, অ্যানালাইসিস অফ ট্রানজাকশন ইন অ্যাকাউন্টিং। সো ট্রানজাকশন আমি কোনটাকে বলবো আর ট্রানজাকশন কোনটাকে বলবো না, যেখানে আমার ফাইন্যান্সিয়াল কোনো লেনদেন হবে না ওইটাকে আমি ট্রানজাকশন বলবো না, আর ট্রানজাকশন কোনটাকে বলবো যেখানে ফাইন্যান্সিয়াল লেনদেন হয়। তো ট্রানজাকশনের মিনিং কি? আমার এক্সামিনিং ইচ ট্রানজাকশন টু সি হাউ ইট এফেক্ট দ্য অ্যাকাউন্টস। আমি প্রত্যেকটা ট্রানজাকশন আমি এক্সামিন করে বোঝার চেষ্টা করব এটা কিভাবে আমার অ্যাকাউন্টসে এফেক্ট করছে। এখন আপনি বলতে পারেন শরীর ভাই অ্যাকাউন্টসটা কি? অ্যাকাউন্টস হলো এইগুলা, এই যে আমি যে 5টা জিনিস পড়ছিলাম না, আমি পেছনে চলে যাচ্ছি, হ্যাঁ সরি, আমি মডার্ন ক্লাসিফিকেশনে আমি পড়ছিলাম না আমার অ্যাসেট, লায়াবিলিটি, ওনার ইকুইটি, রেভিনিউ, এক্সপেন্স। অ্যাসেটের ভিতরে পড়ছিলাম না ক্যাশ, সো ক্যাশ একটা অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস রিসিভেবল একটা অ্যাকাউন্টস, আমার ইনভেন্টরি একটা অ্যাকাউন্টস। ঠিক আছে, আমার লায়াবিলিটির ভিতরে অ্যাকাউন্টস পেয়েবল একটা অ্যাকাউন্টস, সো অ্যাকাউন্ট পেয়েবল অ্যাকাউন্ট বলতেছি, লোন পেয়েবল একটা অ্যাকাউন্টস, স্যালারি অ্যাকাউন্টস, ক্যাপিটাল অ্যাকাউন্টস, ঠিক আছে, রিটেন আর্নিং অ্যাকাউন্টস, সেলস রেভিনিউ অ্যাকাউন্টস, সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্টস, আমার স্যালারি এক্সপেন্স অ্যাকাউন্টস, রেন্ট এক্সপেন্স অ্যাকাউন্টস, কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্টস, প্রত্যেকটা একটা এক অ্যাকাউন্টস। ঠিক আছে, সো অ্যাকাউন্টস, তাহলে আমরা বুঝলাম যে অ্যাকাউন্টস শব্দটা বারে বারে আসবে, সো আপনারা যাতে কনফিউজ না হন আমি এটা বুঝাইলাম। তো আমি যে পয়েন্টে ছিলাম আমি ওই পয়েন্টে আবার ফিরে আসি। ইচ ট্রানজাকশন টু সি হাউ ইট এফেক্ট অ্যাকাউন্টস, আমার প্রত্যেকটা ট্রানজাকশন আমার অ্যাকাউন্টস কে কিভাবে এফেক্ট করতেছে ওইটা আমার এক্সামিন করা লাগবে। তো আমি যদি আরো একটু পেছনে চলে যাই, আবার রেন্ট 500 টাকা, সো রেন্ট আমি 500 টাকা দিছি, আমার অ্যাকাউন্টস কে এফেক্ট করছে, কোন কোন অ্যাকাউন্টস কে এফেক্ট করছে? রেন্ট এক্সপেন্স কে আমার এফেক্ট করছে ডেবিট 500 টাকা, আর আমার ক্যাশ কে আমার এফেক্ট করছে ক্রেডিট 500 টাকা। তাহলে আমি বুঝে গেছি না যে কিভাবে এফেক্ট করে ট্রানজাকশন। এই আমি রেন্ট দিছি 500 টাকা, এটা একটা ট্রানজাকশন ছিল, এই ট্রানজাকশনটা আমার অ্যাকাউন্টস কে এফেক্ট করছে। ঠিক আছে, সো কিভাবে এফেক্ট করছে এটা আমি দেখলাম। সো আপনাকে আপনাকে কিছু কোশ্চেন করা লাগবে এই ট্রানজাকশনটা বোঝার জন্য। হুইচ অ্যাকাউন্টস আর ইনভলভ, কোন অ্যাকাউন্টসটা ইনভলভ? এখানে যেমন ছিল রেন্টের ক্ষেত্রে আমার রেন্ট এক্সপেন্স ইনভলভ আর ক্যাশটা ইনভলভ, এটা আপনার বোঝা লাগবে। আর দে ইনক্রিজিং অর ডিক্রিজিং, তারপর আপনি বোঝা লাগবে আমার বাড়তেছে না কমতেছে। সো আমাদের যেহেতু অলরেডি আমরা অনেক বয়স হয়ে গেছে, আমরা বাচ্চা মানুষ না, সো আমার বাড়তেছে না কমতেছে এটা আমরা ইজিলি একটু ব্রেন খুলে চিন্তা করলে কিন্তু বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো এই ট্রানজাকশনে কিভাবে বুঝছি? আমি রেন্ট দিছি, তার মানে আমার খরচ বাড়ছে। সো খরচ বাড়লে আমি জানি রেন্ট ছিল কি অ্যাসেট প্লাস এক্সপেন্স ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল প্লাস ইনকাম। সো আমার অ্যাসেট এবং এক্সপেন্স এই প্রথম 5টা বাড়লে ডেবিট হয়, সো আমার যেহেতু খরচ বাড়ছে এটা ডেবিট। আর ক্যাশ মানে হলো আমার আরেকটা অ্যাসেট কমলে ক্রেডিট, ক্যাশ টাকা কমছে ক্রেডিট হয়েছে। ঠিক আছে, সো আর দে ইনক্রিজিং ডিক্রিজিং আমার অ্যানালাইসিস করা লাগবে, আর তারপর আমি আমার বুদ্ধি খাটায় আমি বের করে ফেলবো যে এটা ডেবিট না ক্রেডিট। তো আমার এক্সাম্পলটাই ওরা দিছে, পেইং রেন্ট হলো 5000 টাকা, সো ক্যাশ অ্যাসেট, আমার ক্যাশ অ্যাসেট কমছে ক্যাশ কমছে, সো এটা হলো ক্রেডিট। আর রেন্ট এক্সপেন্স বাড়ছে, এর চিহ্ন দিয়ে বুঝেছি এটা হলো ডেবিট। তো আমার কাছে মনে হয় না এই স্লাইডটা কেউ বুঝেন নাই। জি ভাই বুঝছি এটা। জি, তাহলে এটা আপনাদের রেকর্ডিং ট্রানজাকশন ইন অ্যাকাউন্টস, আমরা এই পয়েন্টে আসি। মিনিং রাইটিং অল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি ইন জার্নাল, বুক অফ অরিজিন এন্ট্রি ইউজিং ডাবল এন্ট্রি সিস্টেমে আমরা এন্ট্রি করে থাকি।
আমরা এন্ট্রি করার সময়, এই জার্নাল করার সময় কি কি স্টেপ ফলো করে থাকি? আমি শুরুতে আইডেন্টিফাই দ্য অ্যাকাউন্টস এফেক্টেড, আমার কোন কোন অ্যাকাউন্টস এফেক্টেড হচ্ছে এটা আমি একটু আগে দেখে আসছি। অ্যাপ্লাই গোল্ডেন রুল, ডেবিট এবং ক্রেডিটের গোল্ডেন রুল অ্যাপ্লাই করে থাকি। রাইট জার্নাল এন্ট্রি, আমরা জার্নাল এন্ট্রি লিখে থাকি। তো জার্নাল এন্ট্রি লেখার ক্ষেত্রে আমি ডেট লিখবো, আমি অ্যাকাউন্টস লিখবো যে কোনটা ডেবিট হচ্ছে কোনটা ক্রেডিট হচ্ছে, অ্যামাউন্ট লিখবো, আমরা কিন্তু অ্যামাউন্ট লিখি আর ন্যারেশন দিই। সো জাবেদা করার সময় এখন আপনি কোনটা কোনটা শিখছেন আমি বলি। আপনি অ্যাকাউন্টস লেখাটা শিখছেন, অ্যামাউন্ট লেখাটা শিখছেন, ন্যারেশনটাও শিখেন নাই এবং ডেট লেখাটাও শিখেন নাই। বাট মনে রাখেন, আমি ধরেন আজকে 31শে ডিসেম্বর আমি রেন্ট দিছি 500 টাকা। তো আমি শুরুতে কি করি, ডেটটা লিখি, 31শে ডিসেম্বর ডেটটা লিখে, তারপর আমি ডেবিট ক্রেডিট নির্ণয় করি। সো পেড স্যালারি 10,000 টাকা, সো ডেবিট হলো স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ চলে গেছে ক্যাশ ক্রেডিট। সো আমি উপরে একটা ডেট লিখবো, এখানে ডেট লিখবো আর নিচে ন্যারেশন দিব। ন্যারেশন ব্র্যাকেটে দিব যে ক্যাশ স্যালারি পেড ইন ক্যাশ, একটা ব্র্যাকেটে জাস্ট একটা ন্যারেশন দিব। ন্যারেশনটা আপনার মতো করে হবে, ঠিক আছে? বুঝলেই হয় আপনি কেন এটা করতেছেন, ডেবিট ক্রেডিট কেন করতেছেন। সো আমরা এখন চলে যাচ্ছি, আমরা জার্নাল ইন অ্যাকাউন্টিং এর জার্নালটা কি, রেকর্ড অল বিজনেস ট্রানজাকশন ক্রনোলজিক্যালি, আমি ক্রনোলজিক্যালি রাখি, আমি সিরিয়ালি রাখি ফর দ্য ফার্স্ট টাইম। হোয়াই বুক অফ অরিজিনাল এন্ট্রি বলা হয় কেন, আমার জার্নালকে বুক অফ অরিজিনাল এন্ট্রি কেন বলা হয়? কারণ কি, একটা ট্রানজাকশন হওয়ার সাথে সাথে আমি শুরুতেই জার্নালে এন্ট্রি দেই। সো আমার কন্টেন্ট অফ জার্নালে কি কি জিনিস থাকে এটা আমি অলরেডি পড়ে আসছি। ডেট থাকে, অ্যাকাউন্টস গুলা থাকে, ডেবিট ক্রেডিট কি হচ্ছে, অ্যামাউন্ট থাকে, ন্যারেশন থাকে। সো এক্সাম্পল, জানুয়ারির 5 তারিখে বট ফার্নিচার 15,000 টাকা দিয়ে আমি একটা ফার্নিচার কিনছি। সো ফার্নিচার কিনলে কি হচ্ছে, আমার একটা অ্যাসেট বাড়তেছে, আমার ফার্নিচার বাড়তেছে, অ্যাসেট বাড়তেছে, ফার্নিচার বাড়তেছে, আর একটা অ্যাসেট কমতেছে, আমার ক্যাশ কমতেছে, রাইট? তো আমার অ্যাসেট বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট, তাহলে ক্যাশ কমতেছে ক্যাশ ক্রেডিট, আর ফার্নিচার অ্যাকাউন্ট বাড়তেছে ফার্নিচার ডেবিট। আমি ন্যারেশন দিব বিং দ্য ফার্নিচার পারচেজ ফর অফিস ইউজ। তাহলে আমার যে 4টা পয়েন্ট ছিল, আমি জাবেদা করার সময় 4টা পয়েন্ট থাকাই লাগবে। আমার ডেট থাকা লাগবে, ডেবিট ক্রেডিট থাকা লাগবে, অ্যামাউন্ট থাকা লাগবে, ন্যারেশন থাকা লাগবে। সো আমার এই এক্সাম্পলে দেখেন আমি ডেট লিখছি জানুয়ারি 5 তারিখে। সো আমি ডেবিট, এই যে অ্যাকাউন্টস লিখছি যে ইনভলভ ডেবিট এবং ক্রেডিট। সো আমি ডেবিটে আমার ফার্নিচার অ্যাকাউন্ট, ক্রেডিটে আমার ক্যাশ অ্যাকাউন্ট। সো আমি ন্যারেশনও লিখছি বিং ফার্নিচার পারচেজ ফর অফিস ইউজ। আমার মনে হয় আমরা জাবেদা শিখে গেছি, আমার মনে হয় সমস্যা নাই। তো আমি আপনাদেরকে জাবেদা দিই, তো দেখি আপনারা সবাই বলবেন না, আপনারা মেসেজ দিবেন, ঠিক আছে? কেউ সাউন্ড করবেন না, বাট মেসেজ দিবেন। আমি একটা আপনাদের জানাল দিই যে আমার স্যালারি পেইড 10,000 টাকা, এটা জাবেদা করে। স্যালারি পেড 10,000 টাকা, এটা হলো জানুয়ারির 5 তারিখে। এটা জাবেদা কি হবে, সবাই মেসেজ দেন। হ্যাঁ, মাসুম বিল্লাহ ভাই বলছেন স্যালারি ডেবিট, বাট ক্রেডিটটা বলেন নাই। হ্যাঁ, মাসুম বিল্লাহ ভাই বলছেন ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। আমি আরেকটু দেখি, আমার স্যালারির আরেকজন বলছেন NX9 ফোন থেকে স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে, স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। তামিম ভাই বলছেন স্যালারি ডেবিট, ক্যাশটা বলেন নাই। পার্থ ভাই বলছেন স্যালারি ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। সো আমরা মনে হয় সবাই জানি, সবাই মোটামুটি জাবেদাটা শিখে ফেলছি, ঠিক আছে। সো আমার এক্সপেন্স ডেবিট, নাইমুর ভাই বলছেন এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে। আপনার পয়েন্টটা ঠিক আছে, আপনি এক্সপেন্স ডেবিট বলছেন, বাট এক্সপেন্সের একটা হেড আছে। এটা স্যালারির কারণে এক্সপেন্স হয়েছে না রেন্টের কারণে এক্সপেন্স হয়েছে, আমরা হেডটা বলে দিই, ঠিক আছে। আমরা মডার্ন সিস্টেমে বলছিলাম আমি নামটা উল্লেখ করব না, বাট আমি বাকি হেড গুলো আমি অ্যাপ্লাই করব। সো আমরা তাহলে সবাই পারছি ইনশাল্লাহ। আমি তারপর নাজির ভাই বলছেন স্যালারি ডেবিট নগদ ক্রেডিট, হ্যাঁ ঠিক আছে, বাংলায় লিখলে আমরা ওইটাই আসবে, স্যালারি এক্সপেন্স ডেবিট নগদ ক্রেডিট। তো ঠিক আছে, আমরা তো মোটামুটি জাবেদা শিখলাম। আমরা দেখি পরবর্তী স্লাইডে যাই। আমরা এখানেই শেষ না, জাবেদা এখানেই শেষ না, আমরা আরো শিখবো, ঠিক আছে, এখানেই শেষ না, মনে করি না জাবেদা এখানেই শেষ হয়ে গেছে। টাইপ অফ ট্রানজাকশন এবং দেয়ার জার্নালাইজেশন আমি এখানে আরো ডিটেইলি শিখবো। ক্যাশ ট্রানজাকশন, ইমিডিয়েট ক্যাশ পেমেন্ট, রিসিপ্ট যদি একটা এক্সাম্পল দিয়ে শিখবো, ক্যাশ ট্রানজাকশনের একটা এক্সাম্পল শিখবো, ক্রেডিট ট্রানজাকশনের একটা এক্সাম্পল শিখবো, নন ক্যাশ ট্রানজাকশনের একটা এক্সাম্পল শিখবো। সো ক্যাশ ট্রানজাকশন একটা এক্সাম্পল হলো পেইড রেন্ট, আমি রেন্ট যদি পেইড করি এটা জাবেদা কি হবে, ডেবিট হলো রেন্ট এক্সপেন্স, ক্রেডিট হলো ক্যাশ ক্রেডিট হবে।
2 নম্বর হলো আমার পেমেন্ট রিসিভ ডিলে, বট গুড অন ক্রেডিট। আমি বাকিতে পণ্য যদি কিনি তাহলে আমার জার্নাল কি হবে? এটা আমরা দেখবো না, এটা দেখবো না, এটা আমি মুছে ফেললাম, ঠিক আছে? এটার দিকে আমরা তাকাবো না, আমরা নিজেরা করব, ঠিক আছে? সো আমি যদি বট গুড ক্রেডিট, আমি বাকিতে যদি পণ্য কিনি তাহলে আমার কি হবে? বাকিতে পণ্য কিনলে আমার কি বাড়বে? আমি পণ্য কিনছি বাকিতে, সো আমি পণ্য যদি বাকিতে কিনি আমার খরচ বাড়বে, রাইট? সো আমার পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। আর বাকিতে কেনার ফলে আমার কি বাড়ছে? পেয়েবল বাড়ছে, রাইট? অ্যাকাউন্ট পেয়েবল। সো অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তো আমি এখানে মনে হয় ভুল লিখছি, ক্রেডিট করিমস অ্যাকাউন্ট হবে না, এটা ভুল লিখছি, এটা আমার মডার্ন অ্যাকাউন্টস, এটা হয় না। সেটা আমি কেন ভুল লিখছি আমি জানি না, আমি হয়তো রিচেক করি নাই। করিমস অ্যাকাউন্ট হবে না, অ্যাকাউন্টস পেয়েবল হবে, অ্যাকাউন্টস পেয়েবল হবে, রাইট? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 2000 টাকা আমার জার্নাল কি হবে? ডেপ্রিসিয়েশন হলে কি হয়? ডেপ্রিসিয়েশন হলে একটা খরচ। আপনি একটু লজিক্যালি চিন্তা করেন তো, আপনার যদি প্রতিষ্ঠানে ডেপ্রিসিয়েশন হয়, ডেপ্রিসিয়েশন হওয়া মানে আপনি অ্যাসেটকে ইউজ করছেন, অ্যাসেটকে ইউজ করার ফলে ডেপ্রিসিয়েশন হয়েছে। সো ডেপ্রিসিয়েশন কিন্তু খরচ, এক্সপেন্স। সো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার ডেবিট, আর অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট, আমার অ্যাসেট অ্যাকাউন্ট ক্রেডিট। তারপরে এখানেই শেষ না, আমরা 3টা আইটেম শিখলাম মাত্র। সো এই 3টা আইটেমে শেষ না, আমরা আরো শিখবো, জাস্ট আপাতত আমরা আপনাকে একটা আইডিয়া দিলাম। এবার চলে যাচ্ছে লেজারে, চলে যাচ্ছি লেজার আমরা কিভাবে করি, খতিয়ান কিভাবে করে থাকি। সো এই বুক অফ ফাইনাল এন্ট্রি, আমি জাবেদাকে আমি প্রাইমারি এন্ট্রি বলছিলাম, আর এটাকে আমি ফাইনাল এন্ট্রি বলতেছি। এরপর আমরা কোনো এন্ট্রি দেই না। বুক অফ ডিজিটাল রেকর্ড গ্রুপিং অল ট্রানজাকশন অফ স্পেসিফিক অ্যাকাউন্ট, আমি স্পেসিফিক অ্যাকাউন্টে আমি এটা রাখি যে হোয়াই ফাইনাল এন্ট্রি ট্রানজাকশন আর ফার্স্ট রেকর্ডেড ইন জার্নাল দেন পোস্টেড ইন লেজার। এটার ফিচারটা কি? সেপারেট পেজ ফর ইচ অ্যাকাউন্ট। ক্যাশের জন্য একটা হিসাব রাখি, সেলসের জন্য একটা হিসাব রাখি, রেন্টের জন্য একটা হিসাব রাখি, আলাদা আলাদা হিসাব রাখি। এক্সাম্পল হলো ক্যাশ রিসিভ এন্ড পেড অল পোস্টেড ইন ক্যাশ লেজার অ্যাকাউন্ট। আপনি শুধু একটু মনে রাখেন, এগুলো আমরা গ্রুপ করে লিখি, ঠিক আছে? গ্রুপ করে লিখি। আচ্ছা, আমি একটা এক্সাম্পল শিখাই ফেলি আপনাদেরকে। সবাই রাজি, শিখতে রাজি আছেন? সো আমি একটা শিখেই ফেলি, ঠিক আছে? জি। সো রেন্ট আমরা পুরানো পড়াই পড়বো, রেন্ট 500 টাকা। সো আমার জার্নাল কি ছিল? রেন্ট এক্সপেন্স ডেবিট 500, আর আমার ছিল ক্যাশ ক্রেডিট 500, ঠিক আছে? আর একটা যদি আমি বলি স্যালারি, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো স্যালারি পেড 1000, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট নগদ 1000, ক্যাশ ক্রেডিট 1000, ঠিক আছে? এই দুইটা জাবেদাকে যদি আমি লেজার করি, তো লেজার কি হবে? আমার ক্যাশের একটা হেড হবে, ক্যাশের যত লেনদেন হবে সবগুলো একটা হেডে যাবে। সো আমি ক্যাশ নামে একটা হেড করলাম, ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টের ভিতরে আমার কিরকম আসবে অ্যাকাউন্টটা? আমার এখানে ডেবিট থাকবে, টি ফর্মে যদি করি আমার ডেবিট ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট আমি ডেবিট ক্রেডিট করতেছি, ঠিক আছে? এখানে ডিটেল থাকবে। সো আমার প্রথম ক্যাশ কি হয়েছে? ক্যাশ ছিল ক্রেডিট এবং রেন্ট এক্সপেন্স ডেবিট ছিল। তো ক্যাশ তো আমার ক্রেডিট, ক্যাশ যেহেতু ক্রেডিট, ক্রেডিট পাশে আমার অ্যামাউন্ট হবে 500 টাকা, ঠিক আছে? আর এখানে ডেসক্রিপশনে আমি ডেবিট হেডটা লিখবো, রেন্ট লিখবো, রেন্টের কারণে হয়েছিল। আমার ক্যাশ এখানে ক্রেডিট হয়েছে 100 টাকা, 1000 টাকা, সো আমি ক্রেডিট পাশে 1000 টাকা লিখবো। বাট আমি এখানে ডেসক্রিপশনে আমি স্যালারিটা লিখবো, স্যালারির কারণে হয়েছিল। সো আমি দুইটা যদি যোগ করি 1500 টাকা হবে। সো ক্যাশের ব্যালেন্স আমার 1500 টাকা নেগেটিভ। যদি ক্যাশ কখনো নেগেটিভ হয় না, ডেবিট, আমার ক্যাশ সবসময় পজিটিভ হয়, অ্যাসেট সবসময় ডেবিট হয়। ক্যাশ আমার না থাকলে আমি কোথেকে দিব, বাট আমি বোঝার সুবিধার্থে আমি একটা গ্রুপিং করলাম। সো আমি এই 1 নাম্বার ট্রানজেকশন এবং 2 নাম্বার ট্রানজেকশন থেকে আমি ক্যাশ গুলাকে আলাদা করে ফেলছি, ক্যাশ গুলাকে আমি গ্রুপ করে কি করতেছি, একটা জায়গায় নিয়ে আসতেছি। সো আমি এই জিনিসটা শুধু মনে রাখেন, স্পেসিফিক কোনো একটা হেডের সবগুলো ট্রানজেকশন অথবা সবগুলো ইমপ্লিকেশন যখন আমি একটা গ্রুপ করব, গ্রুপ করে যদি যখন আমি একটা একটা টেবিলে নিয়ে আসবো, ওইটাকে আমি লেজার বলতেছি। কারো কোনো কনফিউশন? না। না। জি, থ্যাংক ইউ।
সো ইম্পর্টেন্ট অফ লেজার ইন অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এ লেজারটা গুরুত্বপূর্ণ কেন? অ্যাকাউন্ট ওয়াইজ আমি রেকর্ড রাখতেছি, গ্রুপ করে ফেলতেছি, আমার ক্যাশের ট্রানজাকশন গুলো সবগুলো একটা টেবিলে নিয়ে আসতেছি। হেল্প ইন ট্রায়াল ব্যালেন্স, আমি এই লেজার থেকে আমি কি করতেছি, ট্রায়াল ব্যালেন্সের জিনিসগুলো নিয়ে যাচ্ছি, একটু পরে ট্রায়াল ব্যালেন্স নিয়েও কথা বলবো। প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনে আমাকে এটা হেল্প করতেছে। এরর ডিটেকশন, আমি যেহেতু ডেবিট ক্রেডিট করে আমি লেজারে আনতেছি, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স নিতেছি, সো আমার অ্যাকাউন্ট এরর ডিটেকশনে হেল্প করতেছে। ব্যালেন্স ট্রেকিং, আমি ব্যালেন্স চেক করতে পারতেছি। আমি ফাউন্ডেশন অফ ফর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস, আমার এই ফাউন্ডেশন দিচ্ছি। সো আমি এটাতে একটু ডিটেল যাবো, ব্যালেন্স ট্রেকিং এ ডিটেলে যাব। আমি ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি বুঝতে পারি আমার ক্যাশের কি ডেবিট ব্যালেন্স আছে না ক্রেডিট ব্যালেন্স আছে, এটা আমি ট্র্যাক করতে পারি। আমার ম্যানেজার জানতে চাইলো যে আমার ক্যাশের কত টাকা আছে, ক্যাশে আমার ব্যালেন্স ডেবিট, ক্যাশ সবসময় ডেবিট ব্যালেন্স হয়, যদি আমি আপনার এক্সাম্পলে ক্রেডিট ব্যালেন্স দেখাইছি, বাট ক্যাশ সবসময় ডেবিট ব্যালেন্স হয়, অ্যাসেট সবসময় ডেবিট ব্যালেন্স হয়, অ্যাসেট কখনো ক্রেডিট ব্যালেন্স হইতে পারে না। সো ক্যাশ আমার ডেবিট, সো ম্যানেজার জানতে চাইতে পারে কোনো একটা সময়ে যে আমার ক্যাশে কত টাকা আছে, সো আমি এই লেজার দেখে বলতে পারি, আমি লেজার দেখে বলতে পারি। ফর্ম অফ লেজার অ্যাকাউন্টস ইন অ্যাকাউন্টিং, আমার একটা জেনারেল লেজার আছে আর সেল লেজার আছে, পারচেজ লেজার আছে। সো জেনারেল লেজার কোনটা, সেল লেজার কোনটা, পারচেজ লেজার কোনটা? জেনারেল লেজারে এটা আমি মেইন লেজার বলতেছি, যেখানে আমি অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, রেভিনিউ, এক্সপেন্স সব চলে আসে। তাহলে সেল লেজার কোনটা? সেল লেজারটা যেখানে আমার শুধু, আমি যদি সেল বোঝার জন্য, আমি শুধু আমার সেল কত হয়েছে এটা বোঝার জন্য যদি আমি আলাদা লেজার মেনটেন করি, ওইটাকে সেল লেজার বলতেছি, এটা সাবসিডিয়ারি লেজারও বলা হয়। আমি আবারও বলতেছি, জেনারেল লেজারে সব আসে, আমি একটা শব্দ লিখলাম সব আসে, সব আসে। সেল লেজারে অনলি সেল আসে, পারচেজ লেজারে অনলি পারচেজ আসে, অনলি পারচেজ গুলো আসে। সো আপনি বলতে পারেন আমি জেনারেল লেজারে যেহেতু সবকিছু আসতেছে, আমি আলাদা করে সেল লেজার কেন মেনটেন করা লাগে, কারণ অনেক সময় ম্যানেজার শুধু সেলটা জানতে চায়, এই কারণে আমি সেল লেজার মেনটেন করে থাকি। অনেক সময় পারচেজ জানতে চাই, এই কারণে আমি পারচেজ লেজার মেনটেন করে থাকি। পোস্টিং টু দ্য লেজার ইন অ্যাকাউন্টিং, আমি লেজারে কিভাবে পোস্ট করে থাকি এটা আমি একটু আগে দেখাইছিলাম। ট্রান্সফারিং এন্টায়ার এন্ট্রিজ ফ্রম জার্নাল টু দ্য রেসপেক্টিভ লেজার অ্যাকাউন্টে একটু আগে আমি দেখাইছি। আমি রেন্ট পেড করছি, সো আমি ডেবিট এবং ক্রেডিট হয়েছে, এটা আমি পরে ট্রান্সফার করে থাকি। জার্নাল এবং লেজারের ভিতর ডিফারেন্স কি? খুব ভেরি সিম্পল, আমরা অলরেডি পড়ে আসছি, আমরা জানি যে লান্ডার হলো, জার্নাল কি ফার্স্ট রেকর্ডিং অল ট্রানজাকশন, বাট লেজার হলো ক্লাসিফিকেশন করে থাকি আমরা। আমার এটা হলো, আমি জার্নালটা কি, আমি ডেট ওয়াইজ আমি সাজায় লিখি, আমি ডেট ওয়াইজ সাজায় লিখি। বাট আমি ধরেন আমি জানুয়ারি মাসের জানুয়ারি 2025-এ আমার 20টা ট্রানজাকশন ছিল, 20 নাম্বার অফ ট্রানজাকশন ছিল। সো 20 অফ নাম্বার অফ ট্রানজাকশন আমি ডেট ওয়াইজ লিখছিলাম, ডেট ওয়াইজ আমি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে ডেট ওয়াইজ ডেবিট ক্রিয়েট করছি। বাট লেজার কিন্তু আমি পুরো মাসের করতেছি, আমি জানুয়ারির লেজার করতেছি। জানুয়ারি যেহেতু লেজার করি, এটা কিন্তু অ্যাকাউন্ট ওয়াইজ হয়, এটা ডেট ওয়াইজ হয় না। আমি জাবেদা ডেট ওয়াইজ করতেছি, বাট আমি পুরো মাসের লেজার যখন করব, আমি এটা ডেট ওয়াইজ হয় না, এটা অ্যাকাউন্ট ওয়াইজ হয়। আদার নেম কি, এটাকে অরিজিনাল এন্ট্রি বলা হয়, এটাকে ফাইনাল এন্ট্রি বলা হয়। ইনক্লুড ন্যারেশন এখানে ইনক্লুড করে থাকি, এখানে কোনো ন্যারেশন ইনক্লুড করা হয় না। আমরা জাবেদা একটা পড়ছিলাম না, আমরা এক্সপ্লেনেশন দিয়ে থাকি, বাট আমার লেজারে কোনো এক্সপ্লেনেশন দেওয়া হয় না। হেল্প টু পোস্টিং টু লেজার, আমার লেজার পোস্টিং করতে হেল্প করে, বাট আমার লেজার কাকে হেল্প করে? লেজার হলো ট্রায়াল ব্যালেন্স কে হেল্প করে। আচ্ছা, নাজির ভাইয়ের মাইক্রোফোন অন করা আছে, অপো মাইক্রোফোন অন করা আছে, আমরা মাইক্রোফোনটা একটু অফ রাখবো সবসময়। হ্যাঁ, এই ছিল আমার জাবেদ এবং খতিয়ানের ডিফারেন্স। আমি জাস্ট 5 মিনিটের একটা বিরতিতে যাচ্ছি, আমি 5 মিনিট পরে আবার ক্লাসে জয়েন করতেছি, ঠিক আছে? সো আপনি না চাইলে আমি একটা বিরতি দিয়ে দিলাম, সো উইল ব্যাক। একটু বেশি দেন, 10 মিনিট। না না, রাত্র হয়ে গেছে, আমরা বেশি দিব না, সারাদিন অফিস করছি, আমরা 5 মিনিটের একটা ব্রেক। পারপাসটা কি একটু চেক হোয়েদার দ্য ডেবিট এবং ক্রেডিট দুইটা সমান আছে কিনা, এটা চেক করার জন্য আমরা করে থাকি। এটার ফিচারটা কি? প্রিপেয়ার আফটার পজিশন অফ লেজার, আমরা লেজার শেষ করার পর এটা করে থাকি। ডিটেক্ট বেসিক এরর, ওমিশন, ডুপ্লিকেশন আর রং পোস্টিং, আমরা এটা বের করতে পারি। ফার্স্ট স্টেপ বিফোর প্রিপেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা এই ট্রায়াল ব্যালেন্সের উপর বেসিস করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দ্বারা করে। সো ট্রায়াল ব্যালেন্স একটা নমুনা দেখাই আপনাকে। হ্যাঁ, কারণ এটা আমার হলো ট্রায়াল ব্যালেন্স, টিবি দিয়ে বুঝাইলাম। আমার এখানে একটা ডেবিট কোড থাকে, আমার এই পাশে ডেবিট থাকে। সো আমার আমি যদি এখানে দুইটা ডিভাইড করি, আমার এটা হলো ডেবিট, এটা হলো আমার ডেবিট, এটা হলো ক্রেডিট। সো আমাদের তো ধরেন আমি যদি জানুয়ারি 2025-এর কথা চিন্তা করি,
যে আমার জানুয়ারি 2025, হ্যাঁ 2025-এ আমার ধরেন 20টা ট্রানজাকশন হয়েছে, 20টা নাম্বার অফ ট্রানজাকশন হয়েছে, 20টা নাম্বার অফ ট্রানজাকশন হয়তো অনেকগুলো অ্যাকাউন্টস এর হেড ছিল, ওই হেড গুলা সবগুলা হেড এখানে আসবে, সবগুলা হেড এখানে আসবে। আমার ক্যাশ ট্রানজাকশন হয়েছিল, ক্যাশ হেড আসবে, ক্যাশ অবশ্যই ডেবিট হয়, ডেবিট ধরেন 2000 টাকা। আমার অনেকগুলো ট্রানজাকশন হয়েছিল যেখানে আমার কি ছিল, আমার র্যান্ট ছিল, র্যান্ট আমার যেহেতু খরচ অবশ্যই ডেবিট হয়, আমার খরচ ধরেন 500 টাকা। আমার র্যান্টের পরে আমার কি ছিল, স্যালারি ছিল, স্যালারি ডেবিট হয়, স্যালারি ধরেন আমার 200 টাকা আমি কমাই ধরলাম। তারপর আমার ধরেন ক্যাপিটাল ছিল, ক্যাপিটাল আমার সবাই জানি ক্রেডিট, ক্যাপিটাল ধরেন আমার 2000 টাকা। আমার ক্যাশ পেয়েবল ছিল, সো অ্যাকাউন্টস পেয়েবল ছিল, অ্যাকাউন্টস পেয়েবল, সো অ্যাকাউন্টস পেয়েবল আমার কি ধরেন অ্যাকাউন্টস পেয়েবল আমরা জানি ক্রেডিট, সো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হলো 700 টাকা। সো আমি এখন ব্যালেন্স করি, আমি ব্যালেন্স টানি, ব্যালেন্স টানলে দেখা যাবে যে ডেবিট ক্রেডিট মিলে গেছে। আমার ডেবিট পাশে কত, 2700 টাকা, ডেবিট পাশে 2700 টাকা, ক্রেডিট পাশে 2700 টাকা, ঠিক আছে। তো এইভাবে আমার ডেবিট ক্রেডিট মিলে যাবে। আমি যতগুলো ট্রানজেকশন হয়েছিল, এই 20টা ট্রানজেকশন আমি জাবেদা করছিলাম, জাবেদা করে আমি ওই প্রত্যেকটা হেড ওয়াইজ আমি আবার লেজার করছিলাম, খতিয়ান করছিলাম। খতিয়ানের যে ব্যালেন্স গুলা আমি যখন এখানে ট্রায়াল ব্যালেন্সে নিয়ে আসবো, নিয়ে আসলে আমার ডেবিট এবং ক্রেডিট মিলা যাবে। তো ট্রায়াল ব্যালেন্সকে আমি বলতেছি সামারি অফ ডেবিট এবং ক্রেডিট বলতেছি, এবং এটা ডেবিট ক্রেডিট মিলা যাবে। ডেবিট ক্রেডিট কেন মিলবে, কারণ আমি প্রত্যেকটা ট্রানজাকশনে আমি ডেবিট হেডেও নিয়েছিলাম, ক্রেডিট হেডেও নিয়েছিলাম, এই কারণে ডেবিট ক্রেডিট মিলে যাবে। তো কারো কোনো সমস্যা? স্যার এটা যদি ভুলও করি তাহলে তো ডেবিট ক্রেডিট মিলে যাবে। আচ্ছা, ওই পরে আমরা আসতেছি যে আমার ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশন গুলা কি কি, ওগুলো আমরা সেপারেট স্লাইডে আলোচনা করব, ঠিক আছে। আমার ভুলগুলা কোন কোন টাইপের ভুলগুলা করলে আমার মিলে যাবে, ওইগুলো আমরা সেপারেট স্লাইডে আলোচনা করব। আপনার পয়েন্ট রাইট, 100-তে 100, বাট আমরা এটা এখানে আলোচনা করতেছি না, জাস্ট আমরা এখানে ট্রায়াল ব্যালেন্সটা শিখতেছি। আমরা ডিপে আমরা পরবর্তী স্লাইডে যাবো, এই ক্লাসে আছে, আজকে ক্লাসে আছে। স্টেপস গুলা কি কি, আমার ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করার জন্য আমি শুরুতে কি করতেছি, ব্যালেন্স লেজার অ্যাকাউন্ট আমি জাবেদা থেকে খতিয়ে নিয়ে নিচ্ছি। প্রিপেয়ার ওয়ার্কশিট, আমি একটা ওয়ার্কশিট তৈরি করতেছি যেখানে আমার অ্যাকাউন্টস এর নাম থাকছিল, ডেবিট এবং ক্রেডিট ছিল, আমি যেটা একটু ওকে দেখাইলাম। রেকর্ড ব্যালেন্স, আমি ব্যালেন্স গুলো নিয়ে আসতেছি। কলাম ক্যালকুলেট দ্য টেবিল, আমি যোগ করতেছি, আমি ডেবিট ক্রেডিট যোগ করতেছি। ভেরিফাই ব্যালেন্স, আমার দুই পাশ মিলছে কিনা আমি ভেরিফাই করব, যদি মিলে তাহলে ওকে ঠিক আছে, না মিললে আমি মনে করবো আমার এখানে ভুল আছে, আমি জাবেদা থেকে খতিয়ান করতে গিয়ে ভুল করছি, অথবা জাবেদা করতে গিয়ে ভুল করছি। মেইন অবজেক্টিভ অফ প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্স, আমি ট্রায়াল ব্যালেন্স কেন প্রিপেয়ার করে থাকি, প্রাইমারি পারপাসটা হলো চেক অ্যারথমেটিক অ্যাকুরেসি অফ লেজার অ্যাকাউন্টস। আমি লেজার অ্যাকাউন্টস এর ঠিক আছে কিনা ওইটা চেক করার জন্য করে থাকি। আমার এটা এনশিওর করে টোটাল ডেবিট এবং টোটাল ক্রেডিট সমান আছে, এটা আমাকে এনশিওর করে থাকে। এটার আদার অবজেক্টিভ গুলো কি কি, আমার সামারাইজ অল লেজার ব্যালেন্স ইন এ ওয়ান প্লেস, আমি একটা টেবিলে সবগুলো হেডরে নিয়ে আসতেছি। হেল্প লোকেট রেকর্ড এবং পোস্টিং এরর, প্রোভাইড বেসিস ফর প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমি ট্রায়াল ব্যালেন্সের উপর বেসিস করেই আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে থাকি। ভেরিফাই বুক আর ব্যালেন্স বিফোর ইয়ার এন্ডিং রিপোর্ট। অ্যাডভান্টেজ অফ প্রিপেয়ারিং ট্রায়াল ব্যালেন্সের সুবিধাটা কি, আমি চেক একুরেসি, এটাতে আমার একুরেসি চেক হয়ে যায়। সামারাইজ ব্যালেন্স, আমি ব্যালেন্স গুলো সামারাইজ করতে পারতেছি। ডিটেক্ট এরর, অনেক সময় যে এরর গুলো ধরা পড়া সম্ভব ওইগুলো আমি ধরতে পারি, আর যেগুলো ধরা পড়া সম্ভব না ওইটা সেপারেট স্লাইডে আলোচনা করবো। এইড ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হেল্প করে থাকে। সেভ টাইম, আমার টাইম সেভ করে। বিল্ড কনফিডেন্স, আমার কনফিডেন্স বাড়ায়। সাপোর্ট অডিট, আমার অডিট সাপোর্ট করে। লিমিটেশন অফ ট্রায়াল ব্যালেন্স, এখানে আমরা আলোচনা করব। ট্রায়াল ব্যালেন্স ক্যানট ডিটেক্ট অল এরর, সব এরর ডিটেক্ট করতে পারে না, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি বলছিলাম জানুয়ারিতে আমার 20টা ট্রানজাকশন হয়েছে, আমি 20টার ভিতরে 19টা ট্রানজাকশনের জাবেদা করছি, খতিয়ান করছি, রেওয়ামেল করছি, একটা ট্রানজাকশন আমি দেখিই নাই। সো আমি যে ওই একটা ট্রানজাকশন যে আমি দেখিই নাই, আমার বাদ পড়ে গেছে, ওইটা এই ট্রায়াল ব্যালেন্স আইডেন্টিফাই করতে পারে না। কমিশন সে আইডেন্টিফাই করতে পারে না, প্রিন্সিপাল এরর গুলো আইডেন্টিফাই করতে পারে না। প্রিন্সিপাল এরর হলো আমার যদি ডেবিট 500 টাকা কম হয়, আমার ক্রেডিট 500 টাকা কম হয়, তাহলে আমার ট্রায়াল ব্যালেন্স মিলা যাবে, ওইটা সে আইডেন্টিফাই করতে পারে না। কারো কোনো প্রবলেম? না এক পাশে যদি কম হয় তাহলে তো অন্য জায়গায় আবার বলেন। যদি এক পাশে যদি কোচিং, হ্যাঁ, ওইটা ধরা পড়বে। এক পাশে যদি কম হয় তাহলে ধরা পড়বে, আমার দুই পাশে কম হইলে ধরা পড়বে না, বা বেশি হইলে ধরা পড়বে না।
ইগনোর রং এন্ট্রি। আমি যদি রং এন্ট্রি দেই, অ্যামাউন্ট পোস্ট করি, রং অ্যামাউন্ট পোস্ট করি, কোনো একটা জানালে হয়তো অ্যামাউন্ট ছিল 10,000 টাকা, আমি ডেবিট ক্রেডিট দুই পাশে 1,000 টাকা ভুল পোস্টিং করছি, রেকর্ড করছি। ডেবিটও করছি 1,000 টাকা দিয়ে, ক্রেডিট করছি 1,000 টাকা দিয়ে, আমার একটা শূন্য বাদ পড়ে গেছে। এটা আমার ট্রায়াল ব্যালেন্স, আমাকে আমার ধরতে পারবে না। ইনকমপ্লিট ফাইন্যান্সিয়াল পিকচার অনলি শো ব্যালেন্স নট ফুল বিজনেস পারফরমেন্স। এটা আমাকে শুধু ব্যালেন্স প্রোভাইড করতেছে, আমার ফুল পিকচার আমাকে দিচ্ছে না। ফুল পিকচারের জন্য আমার কি করতে হবে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করতে হবে। নো গ্যারান্টি অফ একুরেসির গ্যারান্টি দিচ্ছে না। টোটাল মে ম্যাচ ডেসপাইট হিডেন মিস্টেক। আমার টোটাল মিলতে পারে, বাট আমার ভিতরে ভুল থাকতে পারে। ভাইয়া আমি যদি জার্নালে ভুল করি, ডেবিটের জায়গায় মানে ডেবিট অংশকে ক্রেডিটে করে দিই, ক্রেডিটকে ডেবিট করে দিই, সেটা কি ধরতে পারবে? না, না, ওইটাও ধরতে পারবে না। এটা প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং প্রিন্সিপালে যদি ভুল করি ধরতে পারবে না। শুধু ধরতে পারবে কোনগুলা? আমার ডেবিট ক্রেডিট ঠিক আছে কিনা আমি ধরতে পারবে। তো ডেবিট ক্রেডিট ঠিক আছে কিনা কখন এটা হবে? ধরেন অনেক কিছু ধরতে পারবে। এবার আসি ধরতে পারবে কোনগুলা। ধরতে পারবে হলো আমি জাবেদাতে হয়তো আমি আমার ডেবিট পাশে আমি 500 টাকা লিখছি, ক্রেডিট পাশে 50 টাকা লিখছি, এটা ধরা পড়বে। আর ধরা পড়বে কি, আমি জাবেদা থেকে খতিয়ান করার সময় আমি ডেবিট পাশে 500 টাকা নিচ্ছি, ক্রেডিট পাশে ভুলে আমার জাবেদাতে 500 টাকা ছিল, বাট ভুলে আমি খতিয়ান করার সময় আমি 50 টাকা নিচ্ছি, এটা ধরা পড়বে। আমার খতিয়ান করার সময় আমি আমার হয়তো ডেবিট হেডটা আমি একবার নিছি, বাট ক্রেডিট হেডটা আমি নিতে ভুল করছি। ধরেন আমি আরেকটু ক্লিয়ার করে বলি, ক্যাশে আমার 5টা জার্নাল ছিল, বাট আমি 4টা জার্নাল ক্যাশে নিছি, একটা নিতে ভুল করছি জাবেদা থেকে। আমার জাবেদা থেকে তো আমি খতিয়ান ডিরাইভ করি, সো আমি জাবেদা থেকে 5টার জায়গায় 4টা নিছি, একটা নিয়ে নাই। সো এটা আমার ধরা পড়বে। ওই টাইপের ভুলগুলো ধরা পড়বে আর কি। অ্যাকাউন্টিং এরর ডিটেক্টেড বাই ট্রায়াল ব্যালেন্স। কি কি জিনিস ধরা পড়বে এটা বলতেছি। রং টোটাল ইন লেজার অ্যাকাউন্ট, আমি লেজারে যদি ইনকারেক্ট এডিশন অর ব্যালেন্স, আমি যদি আমার লেজার অ্যাকাউন্টসে যদি আমার রং টোটাল থাকে, এটা ধরা পড়বে। আমার পার্শিয়াল ওমিশন যদি হয়, ওয়ান সাইড একটা সাইড বাদ গেলে ধরা পড়বে। পোস্টিং টু রং সাইড, আমি ডেবিট এন্টার ইন অ্যাজ ক্রেডিট ভাইস ভার্সা, আমি ডেবিটটা যদি ক্রেডিটে এন্ট্রি করে দিই, এটা ধরা পড়বে। ঠিক আছে, আমার ডেবিট ক্রেডিট দুইটা সমানে ভুল করলে ধরা পড়বে না, বাট একটা যদি আমি ডেবিট করে দিই, এটা ধরা পড়বে। আনইকুয়াল ডেবিট ক্রেডিট ধরা পড়বে। এরর ইন ট্রায়াল ব্যালেন্স টোটাল ধরা পড়বে। মিস্টেক ইন এডিং ডেবিট এবং ক্রেডিট কলাম, আমি ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ক্রেডিট কলাম যোগ করতে যদি ভুল করি, ওইটা ধরা পড়বে। আনইকুয়াল ডেবিট ক্রেডিট মানে আমি এক পাশে 500 টাকা লিখছি, আর ক্রেডিট করার সময় 50 টাকা ক্রেডিট করে ফেলছি, এটা ধরা পড়বে। ভাইয়া পোস্টিং রং সাইডটা একটু আলোচনা করেন। আমি ধরেন রেন্ট দিছি 500 টাকা, তো আমি রেন্ট দিছি, আমার ক্যাশ কমে গেছে, ক্যাশ ক্রেডিট হওয়ার কথা, আমি ক্যাশ যদি ডেবিট করে ফেলি, তাহলে ধরা পড়বে। এটা পড়বে? হ্যাঁ, এটা পড়বে। রেন্ট যদি ক্রেডিট করি ধরা পড়বে। কিভাবে পড়বে? ধরেন আমি যদি এটা ধরা পড়বে। কস্ট অফ প্ল্যান অ্যাসেট ইন অ্যাকাউন্টিং, আমরা একটা ডিফারেন্ট পরে চলে যাচ্ছি। জাবেদা খতিয়ান ট্রায়াল ব্যালেন্স শেষ। তো জাবেদা খতিয়ান ট্রায়াল ব্যালেন্সে কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। সো আমরা জাবেদা খতিয়ান ট্রায়াল ব্যালেন্স নিয়ে আমরা ম্যাথ করবো, সো আরো অনেক পড়াশোনা করবো, অডিট হওয়ার কারণে। সো কস্ট অফ প্ল্যান্ট অ্যাসেট ইন অ্যাকাউন্টিং। প্ল্যান্ট অ্যাসেট মানে হলো আমার প্রোডাকশনের জন্য যে মেশিনারিজ গুলো আমি ফিট করি, ওগুলোকে প্ল্যান্ট অ্যাসেট বলা হয়। ঠিক আছে, সো এটার ডেফিনেশনটা কি? কস্টের ডেফিনেশন কি? টোটাল এক্সপেন্ডিচার টু মেক অ্যাসেট রেডি ফর ইন্টেন্ডেড টু ইউজ। আমি একটা অ্যাসেটকে রেডি করার পর্যন্ত যে খরচ হবে, ওইটাকে আমি টোটাল এক্সপেন্ডিচার বলবো। তো রেডি করতে আমি কি করতেছি? আমি মেশিন নিয়ে আসতেছি, মেশিন পারচেস করলাম ধরেন 2 লাখ টাকা দিয়ে। মেশিন আমি ট্রান্সপোর্ট করে আমার গোডাউনে নিয়ে আসা লাগতেছে, তাই রাইট? ট্রান্সপোর্টেশন খরচ হচ্ছে ধরেন 5,000 টাকা। আমি মেশিনটা ইনস্টল করতে আমার খরচ হচ্ছে ধরেন আরো 10,000 টাকা। সবগুলা মেশিন খরচ, সবগুলা মেশিন হেডে যাবে। ওইটাই বলতেছে কস্ট অফ প্ল্যান্ট অ্যাসেট। কারো কোনো সমস্যা? আমার এটাতে ইনক্লুড হবে হইলো পারচেস প্রাইস ডিসকাউন্ট বাদ দিয়ে, ট্রান্সপোর্টেশন কস্ট, ইনস্টলেশন কস্ট,
লিগ্যাল ফি, টেস্টিং এক্সপেন্স সব আমার যোগ হবে, যোগ করে আমি বলবো এটা মেশিনের খরচ। কমন ডেপ্রিসিয়েশন মেথড ফর প্ল্যান্ট অ্যাসেট, প্ল্যান্ট অ্যাসেটের জন্য ডেপ্রিসিয়েশন মেথড কয়টা? সো ডেপ্রিসিয়েশন মেথড কিন্তু 5টা হয়, বাট আমরা আজকে থিওরিটিক্যালি 3টার কথা আলোচনা করব। কেন 3টার কথা আলোচনা করব? আইবিসি সিলেবাস দিছে, সিলেবাসে 3টার কথা বলছে, বাট আমরা যখন ম্যাথ করব ম্যাথের সময় 5টায় ম্যাথ করব। প্রথমটা হলো আচ্ছা, প্রথম কথা হলো ডেপ্রিসিয়েশন কি। আমি আজকে একটা মেশিন, আমি প্ল্যান্ট যদি অ্যাসেট আরেকবার বলতেন। কোনটা? প্ল্যান্ট অ্যাসেট। আচ্ছা, প্ল্যান্ট অ্যাসেট হইলো আমি যে অ্যাসেট দিয়ে ম্যানুফ্যাকচার করি, প্রোডাক্ট প্রডিউস করি, আমি একটা ওয়ার্ড ইউজ করলাম, আমি যে অ্যাসেট দিয়ে প্রডিউস করি এটাকে প্ল্যান্ট অ্যাসেট বলা হয়। তো প্ল্যান্ট অ্যাসেট আমার ডেপ্রিসিয়েশনটা কি? আমি আজকে অ্যাসেট ধরেন 5 লাখ টাকা দিয়ে কিনলাম, খরচ টরচ মিলা সব মিলা 5 লাখ টাকা পড়ছে। প্ল্যান্ট অ্যাসেট মানে কি মেশিনারিজ? হ্যাঁ, মেশিনারি ইজ ওয়ান কাইন্ড অফ প্ল্যান্ট অ্যাসেট। ঠিক আছে, আমি 5 লাখ দিয়ে একটা অ্যাসেট কিনলাম প্রডিউস করার জন্য। তো আমার আচ্ছা, প্ল্যান্ট অ্যাসেট মানে শুধু মেশিনারিজ না, আপনি অনলি নট মেশিনারিজ, শুধু মেশিনারিজ না, আমি যদি কোনো ফ্যাক্টরি দেই ফ্যাক্টরিটাও আমি প্ল্যান্ট অ্যাসেট হিসেবে কাউন্ট করব। আমার ফ্যাক্টরির ভিতরে মেশিনারিজ সব প্ল্যান্ট অ্যাসেট। সো যে পয়েন্টে ছিলাম আমি, ডেপ্রিসিয়েশন কাকে বলা হয়। আমি আজকে 5 লাখ টাকা, আজকে হলো আমার আগস্টের 25 তারিখ। সো এই 25 তারিখে আমি 5 লাখ টাকা দিয়ে অ্যাসেট কিনছি। আমার আগস্টের 25 তারিখ, আগস্টের 26 তারিখে কি আমার 26 সালের আগস্টে কি আমার এই অ্যাসেটের ভ্যালু 5 লাখ টাকা থাকবে? থাকবে না, কারণ এটা ক্ষয় হবে, এটা পুরান হবে। তো পুরান হইলে আমার কি করতে হবে? আমার ডেপ্রিসিয়েশন করা লাগবে। ওইটা হলো ডেপ্রিসিয়েশন। আমি ইউজের ফলে এটার যে ভ্যালু কমে যায়, এটার যে মার্কেট ভ্যালু কমে যায়, ওইটাকে আমি ডেপ্রিসিয়েশন বলতেছি। সো আমি এই ডেপ্রিসিয়েশনটা অনেকভাবে করতে পারি। আমার স্ট্রেট লাইন মেথডে করতে পারি। আমি আজকে 5 লাখ টাকা দিয়ে একটা অ্যাসেট কিনছি, এটা 5 বছর আমি জানি যে 5 বছর পরে এটার কোনো ভ্যালু থাকবে না, 5 ইয়ার্স পরে কোনো ভ্যালু থাকবে না। তো স্ট্রেট লাইন বলতেছে আমি প্রতি বছর 1 লাখ টাকা ডেপ্রিসিয়েশন দেখাবো। স্ট্রেট লাইন বলতেছে এখানে কোনো ডেভিয়েশন না, প্রতি বছর ইকুয়াল ডেপ্রিসিয়েশন হবে ফর ইচ ইয়ার, ইকুয়াল ডেপ্রিসিয়েশন ফর ইচ ইয়ার। কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ। আমি 5 লাখ ধরেন 5,50,000 টাকা দিয়ে কিনছিলাম, 5.5 লাখ টাকা দিয়ে কিনছিলাম। 5 বছর পরে এটা 50,000 টাকা বিক্রি করা যাবে, 50K বিক্রি করা যাবে। সো আমার টোটাল ডেপ্রিসিয়েশন কত হচ্ছে? 5 লাখ টাকা হচ্ছে। 5 লাখ টাকা 5 দিয়ে ভাগ করলে 1 লাখ টাকা আমার পার ইয়ারের ডেপ্রিসিয়েশন। ভাইয়া 90,000 হবে না স্যার? না, আমি 50,000 টাকা বাড়াই ফেলছি। ধরেন আমি 5,50,000 টাকা দিয়ে অ্যাসেট কিনছি, আমার 5 বছর পরে এটার ভ্যালু থাকবে হলো 50 লাখ টাকা। ঠিক আছে, সরি 50,000 টাকা। সো আমার ডেপ্রিসিয়েশন টোটাল হবে কত? 5 লাখ টাকা। জি পার ইয়ারে যদি আমি 1 লাখ টাকা ডেপ্রিসিয়েশন হবে। ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে আমি বলতেছি না, আমার আমি বলতেছি যে আমার শুরুতে ডেপ্রিসিয়েশন বেশি হবে। এই 5 লাখ টাকার অ্যাসেটটা শুরুতে আমার ডেপ্রিসিয়েশন বেশি হবে, শেষের দিকে অত বেশি ডেপ্রিসিয়েশন হবে না। এটাকে আমি ডিক্লাইনিং ব্যালেন্স বলতেছি। হায়ার ডেপ্রিসিয়েশন ইন আর্লিয়ার ইয়ার, শুরুর এই বছরগুলোতে আমি ডেপ্রিসিয়েশন বেশি হিসেবে দেখাবো, পরের বছরগুলোতে কমায় দেখাবো। তো আমার ফিক্সড পার্সেন্টেজ অ্যাপ্লাই বুক ভ্যালু। আমার এটা 5 লাখ টাকা, আমি বলতেছি 20% ডেপ্রিসিয়েশন হবে বছরে। সো প্রথম বছর আমার 5 লাখের উপর 20% কত হয়? আমি এক ক্যালকুলেশনটা করি। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে 5 লাখ টাকার 20% কত হবে? 1 লাখ টাকা, রাইট? 5 দোকানে 10, 1 লাখ টাকা। সেকেন্ড ইয়ারে আমার বুক ভ্যালু থাকবে কত? 4 লাখ টাকা। 4 লাখ টাকা। 4 লাখ। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে আমি বলতেছি 4 লাখ টাকার উপর 20% হবে, 80,000 টাকা। 80,000 টাকা। তার মানে এটা যে 5 ইয়ার্স শেষ হবে না, এটা হয়তো 7 ইয়ার্সে গিয়ে শেষ হবে, আর জিরো হবে। স্ট্যান্ডার্ড কি 20%? এখানে পার্সেন্টেজ বলা থাকবে, ফিক্সড পার্সেন্টেজ বলা থাকবে, এখানে ইয়ার বলা থাকবে না। এখানে ইয়ার বলা থাকবে যে কত বছর এটার লাইফ। পার্সেন্টেজটা কি আস্তে আস্তে কমে আসবে? না, পার্সেন্টেজ 20%ই থাকবে, পার্সেন্টেজ 20% থাকবে।
ক্যাপিটালের অ্যামাউন্ট কমে যাবে। আমি প্রথম বছর 1 লাখ, কমে আসবে, পার্সেন্টেজ ফিক্সডই থাকবে। হ্যাঁ অ্যাসেটের ভ্যালু কমে যাবে আর কি। ইউনিট অফ প্রোডাকশন মেথডে প্রোডাক্টের ক্ষেত্রে জি যেমন মেশিনারি বা অন্য আবার বলেন। মেথড আছে, যেটা ব্যালেন্স মেথড, এটা কোনো নির্দিষ্ট প্রোডাকশনের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য নেই? আপনার কথা আমি বুঝতেছি না। আপনার কোশ্চেন এর অ্যান্সার সেশনে একটু কোশ্চেনটা করেন, আমি কিছু মানে বোঝা যাচ্ছে না কোনো কারণে, সাউন্ডটা একবারই কম আসতেছে। তো ডিক্লারিং ব্যালেন্স নিয়ে আমরা আরো ম্যাথ করব। তারপরে যদি কেউ না বুঝেন একটু যদি বলতেন স্পষ্ট করে, আমি শর্টকাটে বলবেন, খুব লম্বা করে না। ভাই যদি একটু মাইক্রোফোনের সামনে না এসে কথা ভাইয়া বলতেন বুঝেছি। বুঝতে পারতাম। স্যার ডিক্লারিং ক্লিয়ার ভাইয়া, মেথডে কি স্যার ক্লিয়ার। সলভেন্স ভ্যালু থাকবে না? জি ডিক্লারিং হ্যাঁ, মেথডে স্যালভেজ কি ভ্যালু কোনো আছে, সলভেন্স? ডিক্লারিং ব্যালেন্সের স্যালভেজ ভ্যালু আছে। ওকে ওকে। আচ্ছা একটু পরে আমরা ম্যাথ শিখবো, এই যে পরের স্লাইডে ম্যাথ আছে, আমরা একটু থিওরিটিক্যালি শিখি তারপর ম্যাথ শিখবো। ইউনিট অফ প্রোডাকশন মেথডে বলতেছি আমি আমার যে 5 লাখ টাকার যে মেশিনটা স্যালভেজ ভ্যালু বাদ দিয়ে, ওইটা দিয়ে আমি কি করতে পারি, 500 ইউনিট প্রডিউস করতে পারবো। তো 500 ইউনিট, তো আমি পার ইউনিটে কত টাকা খরচ করতেছে একটু ডিভাইড করি, 5 লাখ ডিভাইডেড বাই 500 ইউনিট, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, 5 দিয়ে হইলে আমার 1 হচ্ছে, সো 1 3 শূন্য মানে 1000। সো পার ইউনিটে আমি 1000 টাকা খরচ করতেছি, রাইট? সো কোনো বছর যদি আমি ফার্স্ট ইয়ার 1-এ যদি আমি কি করি, ধরেন আমি যদি 100 ইউনিট প্রডিউস করি, আমি ডেপ্রিসিয়েশন কত হবে, 100 ইন্টু 1000, 1 লাখ। তার মানে 1 লাখ টাকা। সেকেন্ড ইয়ারে যদি 550 ইউনিট প্রডিউস করি, তাহলে আমার হবে 50,000, রাইট? তো আমি ইউনিট দিয়ে আমি কি করব, ক্যালকুলেট করব, ইউনিট প্রোডাকশন মেথডে ইউনিট দিয়ে ক্যালকুলেট করব। এই কথাগুলো আমরা এখানে থিওরি আকারে শিখবো, আমরা একটা এক্সাম্পল দিয়ে শিখবো। স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথডের ফর্মুলাটা কি, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হলো আমার কস্ট ভ্যালু এবং সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। এখানে আমি ডেটা বসাই, আমি বলছিলাম কি কস্ট ভ্যালু হলো 5,50,000 মানে সেলভেজ ভ্যালু 50,000, 5,50,000 বাদ দিলে 5 লাখ হয়, 5 লাখ টাকা 5 দিয়ে ডিভাইড করলে 1 লাখ টাকা হয়। সো ইয়ারলি ডেপ্রিসিয়েশন আমার 1 লাখ টাকা। কারো কোনো সন্দেহ? নো স্যার। এখানে যে কথাটা বলছে আমি এটা তাহলে সলভ করি, এটা আপনাদের সলভ করার দায়িত্ব, এটা আপনারা সলভ করে আমাকে অ্যান্সার বলেন। আপনারা সলভ করে আমাকে, আপনি কেউ মুখে বলবেন না, সবাই মেসেজ দিবেন, আমি দেখবো। মেশিনের কস্ট 1 লাখ টাকা, সেলভেজ ভ্যালু হলো 10,000 টাকা, তার মানে থাকছে 90,000 টাকা। সো ইউজফুল লাইফ 5, সো অ্যান্সার কত আসবে, শুধু অ্যান্সার লেখলেই হবে। সো মামুন ভাই বলছেন 18,000 টাকা, সিলভি আপু বলছেন 18,000 টাকা, আমিনুল ভাই বলছেন 18K, সো আসাদুজ্জামান ভাই বলছেন 18K, মাসুদ রানা ভাই বলছেন 18K, আবিদা আপু 18K। সো সবার অ্যান্সার ঠিক আছে। আপনার শিওর থাকেন পরীক্ষাতে এই টাইপের ম্যাথই আসবে, এখানে ওইরকম কোনো ম্যাথ দিবে না, যেহেতু নাম হলো বেসিক অ্যাকাউন্টিং। আপনাকে যদি ফেল করানোর ইচ্ছা থাকে তাহলে হয়তো ডিফারেন্ট টাইপের ম্যাথ দিবে, বাট আদারওয়াইজ এই টাইপের ম্যাথই দিবে। সো আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ। তো আমরা কিন্তু আজকে অলরেডি আমরা অ্যাকাউন্টিং এ ঢুকে গেছি, আমরা জাবেদা করছি, আমরা খতিয়ানটা অবশ্য যদি আমি দেখাইছি আপনারা করেন নাই, বাট আপনারা কিন্তু ডেপ্রিসিয়েশনের ম্যাথ করতেছেন। সো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। ইউনিট অফ অ্যাক্টিভিটি ডেপ্রিসিয়েশন মেথডে আমরা হাউ ইউজ অ্যাকাউন্টিং আমরা কিভাবে করে থাকি, আমার ডেপ্রিসিয়েশন পার ইউনিট কিভাবে বের করে থাকি, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই টোটাল এস্টিমেটেড ইউনিট অফ অ্যাক্টিভিটি। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কিভাবে পাই, ডেপ্রিসিয়েশন পার ইউনিট ডিভাইডেড ইনটু ইউনিট ইউজড ইন ইয়ার। তো আমি যে কথাটা বলছিলাম, আমি বলছিলাম কিভাবে বের করব, আমার কস্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ দিব। কস্ট হলো আমার 5,50,000, আমার সেলভেজ ভ্যালু ছিল 50,000, টোটাল এস্টিমেটেড ইউনিট আমি বলছিলাম কত, 500 ইউনিট। তো 5 লাখ টাকা আমি আমরা সাউন্ড করবো না প্লিজ। ঠান্ডা
সবাই মিউট করেন, একটু সবাই মিউট করেন, আওয়াজ আসতেছে। আচ্ছা আমি মিট করে দিলাম, হ্যাঁ। সো আমি মিট করে দিছি। সো আমি যে পয়েন্টে ছিলাম, আমরা এটা দিয়ে এক্সাম্পল দিছিলাম। সো আমি 500 দিয়ে যদি আমি 50,000 যদি 5 লাখ থেকে বাদ যায়, আর 500 দিয়ে যদি ডিভাইড করি, আমি পাইছিলাম কত? 1,000, রাইট? পার ইউনিটে আমার খরচ পড়তেছে 1,000। সো এনুয়াল ডেপ্রিসিয়েশন কিভাবে আমি পাইছিলাম? ডেপ্রিসিয়েশন পার ইউনিট ছিল 1,000। সো আমি ইউনিট যদি আমি 100 ইউনিট তৈরি করি, আমার আমার ওই ইয়ারে ছিল 1 লাখ টাকা। কার কোনো সন্দেহ? নো। তো এটা আমার ম্যাথ ছিল, বাট ওরা কিন্তু এক্সাম্পলে অন্য ডিফারেন্ট একটা ম্যাথ দিয়েছে, এটা আপনারা সলভ করবেন। সো আপনারা এটা 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 এটার দিকে তাকাবেন না, এটার দিকে তাকাবেন না, এটা আমি মুছে দিলাম, ঠিক আছে? এটার অ্যান্সার মুছে দিলাম, এটা আপনারা করবেন। মেশিন কস্ট হয়েছে 1 লাখ টাকা, সেলভেজ গুলো 10,000 টাকা, আর ইউনিট হলো 10,000। সো আমার খরচ কত হবে ওই বছরে? আপনারা কমেন্টসে জানাবেন, ঠিক আছে? যদি ফার্স্ট ইয়ারে আমার ইউনিট প্রোডাকশন যদি 2,000 হয়, তাহলে কত খরচ পড়তেছে আমাকে অ্যান্সারে জানান। কোশ্চেনটা একবার করেন। কোশ্চেনটা হলো আমার ফার্স্ট ইয়ারে 2,000 ইউনিট প্রডিউস হয়েছে, 2,000 ইউনিট প্রডিউস হয়েছে। সো ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন কত? ফার্স্ট ইয়ারে আমি ডেপ্রিসিয়েশন কত শো করব? ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন কত হবে? 18,000। সবাই আমরা কমেন্টস করব, আমরা আমরা মেসেজ দিব। সো মামুন ভাই বলছেন 18,000। সার্ভিস ভ্যালুটা কি? সার্ভিস ভ্যালু তো বলা আছে এখানে 10,000 টাকা। ও সার্ভিস ভ্যালুটা হলো, আমি বলে দিই, সার্ভিস ভ্যালু হলো আপনি সব মানে একবারে সবার শেষে ওই অ্যাসেটের ভ্যালুটা কত টাকা থাকবে আর কি। ভাঙাড়ি বিক্রি করে যা পাবো। হ্যাঁ, বিক্রি করে নষ্টটা, মানে নষ্ট মেশিনটা বিক্রি করে যে টাকা পাবেন, যখন আপনি এটা দিয়ে ভাঙাড়ি। প্রডিউস করতে পারবেন না, নষ্ট যখন হয়ে যাবে তখন কত টাকা পাবেন। ইসমাইল ভাই বলছেন 18,000 টাকা, ঠিক আছে। মাসুদ রানা ভাই বলছেন 18,000 টাকা। সো মিনহাজুল আবেদিন ভাই 18,000 টাকা। তো আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি, তাহলে ভাইয়া ভাইয়া এটা একটু বলবেন আবার, এটা আমি বুঝতে পারিনি। আপনার ডেটা বসান, ডেপ্রিসিয়েশন পার ইউনিট, আপনি কস্ট ভ্যালুতে আপনি ডেটা বসান। আমরা সবাই মিলে তাহলে আরেকবার করি আপুর সাথে সাথে। সো আমরা ডেটা বসাই, আমরা ফর্মুলাতে ডেটা বসাই। ডেপ্রিসিয়েশন পার ইউনিট বের করতে হবে শুরুতে। ডেপ্রিসিয়েশন পার ইউনিট কিভাবে? কস্ট ভ্যালু মাইনাস সেলভেজ ভ্যালু। এখানে কস্ট হলো 1 লাখ টাকা, সেলভেজ ভ্যালু 10,000 টাকা, আর টোটাল এস্টিমেটেড ইউনিট অ্যাক্টিভিটি। আমি পুরা কত ইউনিট আমার মেশিনটা ইউজ করে করতে পারবো। সো আমি 10,000 ইউনিট আমি প্রডিউস করতে পারবো এই মেশিনটা ইউজ করে। সো আমার 1 লাখ থেকে 10 বাদ দিলে 90,000, 90,000 যে আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে? 9 টাকা, রাইট? 9 টাকা। তো পার ইউনিটে খরচ হবে কত? 9 টাকা। সো আমার অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত হবে? ডেপ্রিসিয়েশন পার ইউনিট 9 টাকা, আর আমি 2,000 ইউনিট যদি প্রডিউস করি, 9 × 18, 18,000 টাকা। আপু ক্লিয়ার? জি ভাইয়া। সো এখানে করা আছে এই যে 10,000 টাকা থেকে আমি 1 লাখ 2,000 এটা কোত্থেকে আসলো? না, এখানে বলা আছে ইফ 2,000 ইউনিট ইয়ার প্রডিউস ইন এ ইয়ার, কোন বছর যদি 2,000 ইউনিট প্রডিউস জি, করে জি। তাহলে কত হবে, এটা বলা আছে, কোশ্চেনে থাকবে। ভাইয়া এটা কি বাংলা বইতে এই অঙ্কটা আছে? থাকার তো কথা। জি আপু আছে, এটা হচ্ছে আপনার কোশ্চেন নাম্বার 31। 25 আমাদের পৃষ্ঠায় আছে, 25 পৃষ্ঠায় 25 পেজ। আমরা চলে যাচ্ছি ডিক্লাইনিং ব্যালেন্স ভাইয়া ডেফিসিট। আমরা যখন ম্যাথ করব তখন কি আমরা ফার্স্টে সূত্রগুলো বসাবো তারপরে ম্যাথগুলা করব? হ্যাঁ, আমি ম্যাথের করার ক্ষেত্রে আপুর প্রসঙ্গে আমি একটা আপনাকে মাস্টার রুল শিখে দিই। মাস্টার রুল, সরি আমি একটু লিখি। ম্যাথ সলভ করার জন্য, যে কোনো ম্যাথ সলভ করার জন্য মাস্টার একটা রুল আছে, এটা আমি বলি আর কি। এটা আমি আসলে আমি পড়াইতে গিয়ে আমি লাকি যে আমার ইউনিভার্সিটি লাইফে আমি অনেক স্টুডেন্ট পড়াইছি। আমি একটু এনার্জেটিক ছিলাম তখন থেকেই। আমার একটা সময় আমার 7টা টিউশনই ছিল। সো আমার এটা যে আমার নিড ছিল যেটা না, আমার ভালো লাগা থেকে পড়াইতাম। সো আমি একাডেমিক কোচিং এ ক্লাস নিছি, আমি ইউনিভার্সিটি ভর্তি কোচিং এ ক্লাস নিছি, ফোকাসে ক্লাস নিছি, তারপর সাইফোর্সে ক্লাস নিছি।
একাডেমিক কোচিং এ ক্লাস নিছি, যাই হোক। সো এই ক্লাস নিতে গিয়ে বা পড়াইতে গিয়ে আমি অনেক কিছু আবিষ্কার করছি। সো আমার যে কোনো ম্যাথ সলভ করার মাস্টার রুল হইলো শুরুতে আপনি দেখবেন 1 নম্বরে কি দেওয়া আছে, মাস্টার রুলের 2 নম্বরে দেখবেন আপনি কি চাইছে, কি করতে হবে, কি চাইছে, ঠিক আছে, কি দেওয়া আছে, কি চাইছে। তারপরে 3 নম্বরে আপনি ফর্মুলাটা বসাবেন, ফর্মুলা বসাবেন। 4 নম্বরে ডেটা বসাবেন ফর্মুলাতে, আপনার অ্যান্সার বেরিয়ে আসবে। কি চাইছে ওইটার ফর্মুলাটা বসাবেন, যে জিনিস চাইছে ওই জিনিসের ফর্মুলা বসাবেন, অন্য জিনিসের না। তো যে জিনিস চাইছে ওইটাতে ফর্মুলা বসাবেন, ফর্মুলাতে ডেটা বসাবেন। ডেটা তো গিভেনে দেওয়া আছে, ডেটাটা গিভেনে দেওয়া আছে। সো আপনার অ্যান্সার হয়ে যাবে। এখন আমরা চলে যাচ্ছি ডিক্লাইনিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন মেথড। হাউ ক্যালকুলেট, কিভাবে ক্যালকুলেট করি। তো ডিক্লাইনিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন মেথডের ফর্মুলাটা হলো, ডেপ্রিসিয়েশনের ফর্মুলা হলো বুক ভ্যালু এট বিগিনিং অফ দ্য ইয়ার ডেপ্রিসিয়েশন রেট, এই ফর্মুলা। আর ডাবল ডিক্লাইনিং যদি হয় আমার কি করব, আমি 2 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ দিয়ে ডিভাইড করব। সো ডাবল ডিক্লাইনিং যখন হবে তখন আমি কি করতেছি, আমি বলছি 2 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। সো ইফ এ মেশিন কস্ট হলো 1 লাখ টাকা, ইউজফুল লাইফ হলো 5 ইয়ার্স, ডেপ্রিসিয়েশন রেট কত হবে ডাবল ডিক্লাইনিং এ 2 ডিভাইডেড বাই 5, তার মানে 40%। তো ফার্স্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন হলো আমার 1 লাখের 40% মানে হলো 40,000 টাকা। সেকেন্ড ইয়ারে আমার আমার 1 লাখ থেকে 40 বাদ দিব, 60,000 টাকা থাকবে, ওইটার 40% হলো 24,000 টাকা। ভাই এইটা আবার একটু বলুন। আচ্ছা, আমি আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। এটা 1 নাম্বার ফর্মুলা, এটা 2 নাম্বার ফর্মুলা। 1 নাম্বারটা আগে ক্লিয়ার করি। আমার 1 নাম্বারটা হলো ডিক্লাইনিং ব্যালেন্স মেথড। ডিক্লাইনিং ব্যালেন্স দুইটা হইতে পারে, নর্মাল ডিক্লাইনিং ব্যালেন্স হইতে পারে, ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স হইতে পারে। সো আমরা প্রথমটাতে আসি, 1 নাম্বারে আসি। ডেপ্রিসিয়েশন কত হবে কিভাবে বুঝবো, বুক ভ্যালু অফ বিগিনিং অফ দ্য ইয়ার ইনটু ডেপ্রিসিয়েশন রেট। তো বুক ভ্যালু আমি সবসময় বলি যে 5 লাখ টাকা, হ্যাঁ 5,50,000 বলছিলাম, বাট এখন সিম্পলিসিটির জন্য এখানে যদি সেলভেজ ভ্যালু বাদ দেই না, সো এখানে আমি ধরলাম 5 লাখ টাকা। আমি ডেপ্রিসিয়েশন রেট হলো আমার 20%। তাহলে আমার ইয়ার 1-এ, এটা হলো 1 ইয়ারে, ইয়ার 1-এ আমার ডেপ্রিসিয়েশন কত হবে, 5 লাখের 20% হলে 1 লাখ টাকা। সেকেন্ড ইয়ারে আমি 50, আমার সেকেন্ড ইয়ারে এসে আমার বুক ভ্যালু কিন্তু 50 লাখ থাকতেছে না, এটা হলো 1 লাখ টাকা। সেকেন্ড ইয়ারে এসে কিন্তু আমার বুক ভ্যালু 5 লাখ টাকা থাকতেছে না, আমি যদি অলরেডি ডেপ্রিসিয়েশন 1 লাখ টাকা করে ফেলছি, আমার বুক ভ্যালু হলো 4 লাখ টাকা। কারো কোনো কনফিউশন? 4 লাখের 20%, তার মানে হলো 80,000 টাকা। কারো কোনো কনফিউশন? নো স্যার। না। তো থার্ড ইয়ারে কি হবে তাহলে, আমরা একটু যেহেতু করছি একটু সামনে যাই। থার্ড ইয়ারে কি হবে, 4 লাখ থেকে আমি 80,000 বাদ দিলে 3,20,000 টাকা বুক ভ্যালু থাকবে, এটার 20%, তাহলে কি হবে 64,000 টাকা। 65,000। তো ডিক্লাইনিং, আপনারা এখন মনে কোশ্চেন রাখতে পারে ডিক্লাইনিং কিভাবে হইলো। আমার ফার্স্ট ইয়ারে আমি ডেপ্রিসিয়েশন দেখাচ্ছি 1 লাখ টাকা, সেকেন্ড ইয়ারে 80,000 টাকা, থার্ড ইয়ারে 60,000 টাকা। ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা ডিক্লাইন করতেছে। ডিক্লাইন করার কারণে এটাকে আমি ডিক্লাইনিং ব্যালেন্স ডেপ্রিসিয়েশন বলতেছি। আমি ব্যালেন্সটাকে ডিক্লাইন করতেছি, আমার রেট ঠিক থাকতেছে, আমি ব্যালেন্সটাকে ডিক্লাইন করতেছি, ব্যালেন্সটাকে আমি ডিক্লাইন করে দিচ্ছি। কিভাবে ডিক্লাইন করতেছি, ফার্স্ট ইয়ারে ব্যালেন্স ছিল 5 লাখ টাকা, সেকেন্ড ইয়ারে আমার 4 লাখ টাকা, থার্ড ইয়ারে এসে আমার 3,20,000 টাকা। আমি ব্যালেন্সটাকে ডিক্লাইন করতেছি, পার্সেন্টেজ সেম রাখতেছি। সো পার্সেন্টেজ সেম রাখার ফলেও ব্যালেন্সকে যেহেতু ডিক্লাইন করতেছি, আমার ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটাও ডিক্লাইন করবে। সো আমার দুইটা জিনিস ডিক্লাইন করতেছে, আমার ব্যালেন্স ডিক্লাইন করতেছে, ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্টটা ডিক্লাইন করতেছে। সেম থাকতেছে কোনটা, পার্সেন্টেজ সেম থাকতেছে। কারো কোনো কনফিউশন? না। নো স্যার। এবার আসি ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স। ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সের একটা ফর্মুলা আছে, ফর্মুলা হলো 2 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। সো 2 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ, আমার এখানে আমরা ডেপ্রিসিয়েশন রেটটা বের করছি, 2 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ যদি 5 ইয়ার্স হয়, সো আমার 2 ডিভাইডেড বাই 4 মানে কি দাঁড়াচ্ছে, আমরা যদি একটু ম্যাথ করি, 4-এ যদি 2 দিয়ে ভাগ দিই, 2 4 ভিতরে যায় না, আমরা একটা দশমিক আনলাম, দশমিক আনলে শূন্য আনতে পারি, রাইট?
4 5 20, এখন 5 হচ্ছে। এটাকে 50%। না, এটা মিলতেছে না কেন? 4 না তো, সরি সরি, আমি ভুল বলছি, এটা 5 হবে, এটা 5। হ্যাঁ, 5 যদি হয় তখন আমি এখানে 4 হবে, রাইট? তো 4.4 মানে কিন্তু 40%, 0.4 মানে হইলো 40%, ইজিক্যাল টু 40%। কিভাবে হইলো 0.4 40%? আমি 0.4 ইজিক্যাল টু আমার 4 পয়েন্টের জন্য আমি নিচে একটা 1 আনলাম, ঠিক আছে? সো না, আমি উল্টাভাবে শিখাই। হ্যাঁ, 40% মানে হইলো 40 ডিভাইডেড বাই 100, রাইট? 40 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কাটা, আমি 10টা যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে কত দাঁড়াচ্ছে? 5 আর এখানে 2, মিলতেছে না, দাঁড়া। পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ করলেই তো পার্সেন্টেজ চলে আসে। আচ্ছা, 0.4 মানে হলো 40%, 40% মানে 100 দিয়ে গুণ দিলেই তো 40% হয়ে হ্যাঁ যাচ্ছে। 100 দিয়ে গুণ দিলে 40% হয়ে যাচ্ছে, সরি, যেহেতু 40%। পার্সেন্ট হবে 1/100 দিয়ে গুণন। তার মানে এখানে কিন্তু ওই যে 2 ডিভাইডেড বাই 100 ইনটু 100 হবে, রাইট? 2 ডিভাইড বাই ইউজফুল লাইফ, এটা 2 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ ইনটু 100 হবে আর কি। 2 ডিভাইডেড বাই ইউজফুল লাইফ যদি হয় তখন তো 0.4 হইতাছে। সো এটা যখন আমি পার্সেন্টেজে প্রকাশ করব, ডেপ্রিসিয়েশন রেটে প্রকাশ করব, রেট মানে তো 100। হ্যাঁ, আমি সলিউশনে আসছি। এই রেট মানে হইলো 100 দিয়ে গুণ করা, রেট মানে হইলো 100 দিয়ে গুণ করা। এবার আমরা সামনে আগাই। তো আমরা এটা বলছিলাম 1 নাম্বার, আমরা 2 নাম্বারে আছি। সো ডাবল ডিক্লাইনিং যখন হবে আমি 40% পাইছি। সো আমি এখানে ম্যাথটা দেখি, আমার ম্যাথটা দেখি। 5 লাখ ছিল আমার ম্যাথে, 5 লাখ টাকা। সো 5 লাখ টাকা আমি দেখতেছি যে আমার ডাবল ডিক্লাইনিং ব্যালেন্সে 40% ডিক্লাইন করবো আমি। তো ইয়ার 1-এ, ফার্স্ট ইয়ারে আমি কি করব, 40% ডেপ্রিসিয়েশন করবো। 40% ডেপ্রিসিয়েশন করলে হয় 4 5 20, 2 লাখ টাকা। তাহলে সেকেন্ড ইয়ারে কত হবে? সেকেন্ড ইয়ারে 3 লাখ টাকার 3 লাখের 40%। 3 লাখের 40%। সেকেন্ড ইয়ারে কত হবে তাহলে? 3 4 12, 1,20,000 টাকা হবে। থার্ড ইয়ারে কি হবে? আমি 3 লাখ থেকে 1,80,000, 1,80,000 ইন্টু 40%, কত হয়? না, 72,000। হ্যাঁ, 72,000। ও সরি সরি, 1,80,000 তো হবে না, 3 লাখ থেকে 1,20,000 বাদ গেলে 1,80,000 তো হয়। হ্যাঁ, 1,80,000, 40%, 72,000। 72,000 হচ্ছে, ঠিক আছে। সো 72,000 হচ্ছে, তো ডাবল ডিক্লাইন করতেছে। আমার প্রথমবার আমি যখন দেখছিলাম 1 নাম্বার ফর্মুলাতে কিন্তু এত ডিক্লাইন করে নাই, বাট আমার এখানে ডাবল ডিক্লাইন করতেছে। সো আমার কি ডিক্লাইন করতেছে? আমার প্রিন্সিপাল ব্যালেন্সও ডিক্লাইন করতেছে, সাথে সাথে আমার ডিপ্রিসিয়েশনের অ্যামাউন্টও ডিক্লাইন করতেছে। তাহলে আমরা এই ম্যাথটা করি। তো এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি কেটে দিলাম। হ্যাঁ, তো আমরা এটা দেখবো না, সো আপনারা অ্যান্সার বসাবেন। তাহলে আপনি সবাই কেটে বললাম যে থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন কস্ট কত হবে, তাহলেই তো হয়ে যাবে। আচ্ছা, এটা ভালো সেকেন্ড বলছেন। ইয়ার পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ, থার্ড ইয়ারটা বের করেন ভাই, খুব জিনিয়াস একটা কথা বলছে। থার্ড ইয়ারের ডেপ্রিসিয়েশন কত হবে বের করেন। সবাই করবো আমরা আমরা খুব বেশি স্লাইড নাই আমার, আমি একটু যদি সামনে যাই খুব বেশি স্লাইড থাকবে না, 3-4টা স্লাইড আছে। সো অলরেডি আমরা 11:47 বাজে, আমার হাতে 13 মিনিট সময় আছে। সো আমরা হয়তো 10 মিনিট এক্সট্রা ক্লাস করতেই পারি। সো সব মিলে 20 মিনিট লাগবে হয়তো, বাট আমরা একটু নিজেরা একটু সলভ করার চেষ্টা করি। সবাই করবো, সবাই অ্যান্সার করবো, দেখি। একজন বলছেন এক্সামে কি ক্যালকুলেটর ইউজ করা যাবে? অবশ্যই যাবে, সিম্পল ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, মাল্টি সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। আর এই ম্যাথ গুলোতে সিম্পলই হবে। সোমাইয়া সাহা বলছেন 1,44,000, সরি 14,400 টাকা। দেখি বাকিদের অ্যান্সার কেমন আসে। আমি নিজেও জানি না অ্যান্সার কোনটা হবে। সো আমি একটু
কাজল আক্তার বলছেন, সরি 2400 2400 টাকা। কি ব্যাপার, ডিফার করতেছে কেন? আরেকজন বলতেছেন আসুজ্জামান বলছেন 9600 টাকা। আহ তৈমুর বাবু বলছেন 14400। ফাতেমা আপু বলছেন 28800। কামরুল হাসান ভাই বলছেন 14400। আমিও করব, আপনারা করা শেষ করেন। তাহমিনা আপু বলছেন 14400। শাহাবুদ্দিন ভাই বলছেন 14400। সিলভিয়া আপু, সামিয়া আপু 14400। এখন 14400 অ্যান্সার আসতেছে। সো আরেকজন এটা দেখে বলবেন না, নিজে ক্যালকুলেট করবেন। হোসেন আরিফ ভাই বলছেন 14400। ফয়সাল ভাই বলছেন 14400। কাজী মুস্তাফিজুর ভাই বলছেন 14400। নাইমুর রহমান ভাই বলছেন 14400। মাসুদ রানা ভাই বলছেন 14400। তার মানে 14400 অ্যান্সার। তারপর আমরা একটু করি, দেখি তো থার্ড ইয়ারে কি হচ্ছে। সো আমার থার্ড ইয়ারে, আমার ফার্স্ট ইয়ারে ছিল 1 লাখ টাকা। সেকেন্ড ইয়ারে আমি 1 লাখ থেকে 40,000 বাদ দিছি, সো থাকবে হলো 60,000 টাকা। থার্ড ইয়ারে 60,000 থেকে বাদ যাবে 24,000 টাকা। সো 60,000 থেকে যদি 24,000 বাদ যায়, 60 থেকে যদি 24 বাদ যায়, তার মানে 60 থেকে 24 বাদ গেলে থাকবে হলো 36,000 টাকা। সো 36,000 টাকার উপর যদি আমি 40% ধরি, সো 40% যদি ধরি, কত আসে একটু বলেন তো? 144 স্যার। 4 6 24, 12, 3 4 12 সাথে 2 যোগ করবো, 14,400। ঠিক আছে, 14,400 ঠিক আছে। সো ঠিক আছে, তাইলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 14,400 ডেপ্রিসিয়েশন। এখানে কোনো সালভেজ ভ্যালু নাই, ডিক্লাইনিং এবং আমরা ডাবল ডিক্লাইনিং ডিক্লাইনিং কোনো ব্যালেন্সে সালভেজ ভ্যালু নাই। স্যালভেজ ভ্যালু আমরা কাউন্ট করি না। সো ঠিক আছে, আমরা অ্যান্সার নিচ্ছি না, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমরা অনেক ম্যাথ শিখছি আজকে নিজেরা। সো আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। হাউ ইজ ডিসপোজাল প্ল্যান্ট অ্যাসেট অ্যাকাউন্ট ফর ফাইন্যান্সিয়াল রেকর্ড। আমরা ফাইন্যান্সিয়াল রেকর্ডের জন্য আমরা প্ল্যান্ট অ্যাসেটের আমরা কিভাবে রেকর্ড করে থাকি। ঠিক আছে, ফাইন্ড দ্য প্ল্যান্ট অ্যাসেট ইজ ডিসপোজড অফ সোল্ড। সেল করার সময় ডিসপোজ মানে কি? ডিসপোজ মানে হলো যখন আমি বেনিশ করে দিই, বেনিশ একটা শব্দ রাখলাম বেনিশ, অথবা আমি সেল করে দিই। ঠিক আছে, অথবা এটা আমি যখন ইউজ শেষ হয়ে যায়, তখন ইটস কস্ট এবং একুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাস্ট বি রিমুভ ফ্রম দ্য বুক ভ্যালু স্টেপ বাই স্টেপ। আমি একটা জিনিস বলি, আমি একটা মেশিন কিনছিলাম, আমি 5 লাখ দিয়ে মেশিন কিনছিলাম, আমার এক্সাম্পলটাই দেই। 5 লাখ দিয়ে মেশিন কিনছিলাম আমি, ধরেন এটা মেশিনটাকে আমি ডেপ্রিসিয়েশন দেখাইছি হলো 4,50,000 টাকা। অলরেডি ডেপ্রিসিয়েশন দেখাইছি 4,50,000 টাকা। সো এটার বুক ভ্যালু কত? বুক ভ্যালু কত? 50,000 টাকা, রাইট? তো আমি যদি এই বুক ভ্যালু 50,000 টাকা, আমি যদি 1 লাখ টাকা বেচতে পারি, আমার লাভ কত হবে? 50,000 টাকা। আমি আপনার কাছে, আর যদি আমি আবার বলতেছি, আমি 5 লাখ টাকা দিয়ে একটা অ্যাসেট কিনছি, আমি ডেপ্রিসিয়েশন অলরেডি হিসাব দেখাইছি যে 4,50,000 টাকা আমি ডেপ্রিসিয়েশন করে ফেলছি, তাহলে বুক ভ্যালু কত আছে? 50,000 টাকা, রাইট? জি। তো আমি যদি এটা 5 ইয়ার্স পরে, 5 বছর পরে আমার বুক ভ্যালু হলো 50,000 টাকা, আমি যদি 1 লাখ টাকা বেচতে পারি, আমার লাভ কত? এখানে 50,000 লাভ গেইন। 50,000। আর যদি আমি 50,000 টাকা লাভ। আর যদি 50,000 বেচি, 25,000 যদি বেচি, আমার 25,000 টাকা লস। 25,000 লস লস। 25। তাহলে Loss. ক্যালকুলেট দ্য গেইন এবং লস আমরা বের করতে পারছি যে আমি কিভাবে বের করব। আচ্ছা, আমরা একটু থিওরিটা দেখি। রিমুভ দ্য অ্যাসেট অরিজিনাল কস্ট ফ্রম দ্য অ্যাসেট অ্যাকাউন্ট, রিমুভ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, রেকর্ড ক্যাশ রিসিভ ইফ সোল্ড। ইফ সেল ভ্যালু যদি আমার বুক ভ্যালুর চেয়ে বড় হয়, গেইন হবে। যেটা ছিল আমার বুক ভ্যালু হলো আমার সেল ভ্যালু হলো 1 লাখ টাকা, আমার এটা কি বুক ভ্যালু হলো 50,000 টাকা। সো আমার এটা হলো গেইন, 1 নাম্বার সিনারি। 2 নাম্বার সিনারিও কি? বুক সেল ভ্যালু লেস দেন বুক ভ্যালু। আমার সেল ভ্যালু হলো 25,000 টাকা, লেস দেন বুক ভ্যালু হলো 50,000 টাকা, তার মানে এখানে লস। তো আমরা শিখলাম। এবার আমরা একটু ম্যাথ সলভ করব। এ মেশিন কস্ট হলো 1 লাখ টাকা উইথ 70,080 একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সোল্ড ফর 40,000। তো 1 লাখ টাকাটা 70,000 টাকা ডেপ্রিসিয়েশন দেখায় ফেলছি, তো 30,000 টাকা আমার বুক ভ্যালু। সো আমি যদি 40,000 টাকা বেচি, 10,000 টাকা আমার লাভ, রাইট? গেইন হলো 10,000 টাকা। কারো কোনো সমস্যা নাই আমি জানি। সো এটা ক্যাশ, আমার ক্যাশ অ্যাকাউন্ট হলো কত? আমার এটা জানাল কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট হলো আমার 40,000 টাকা,
জার্নালটা আমরা করি, আমরা এদিকে না তাকাই, এদিকে না তাকাই, একটু জার্নালটা করি, কারণ আমাদের জাবেদা শিখা হবে। সো আমি কি করতেছি, আমার বুক ভ্যালু হলো 30,000 টাকা, আমি সেল করতেছি 40,000 টাকা। তো আমার জাবেদা কি হবে, আমি সেল করতেছি মানে টাকা পাইছি, ক্যাশ টাকা পাইছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 40,000 টাকা। আমার তাহলে আমি ডেবিট পাস পাইলাম। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হলো 30,000 টাকা। আর আমার গেইন হয়েছে কত, গেইন অন সেল 10,000। আমার ডেবিট ক্রেডিট মিলবে, ডেবিট পাশে 40,000 টাকা, ক্রেডিট পাশে 40,000 টাকা মিলে যাবে। সো এই পয়েন্টটাই এখানে বলা হয়েছে। আমার ক্যাশ 40,000 টাকা, একুমুলেট ডেপ্রিসিয়েশন হলো 70,000 টাকা, আর টু মেশিন অ্যাকাউন্ট আমার কমতেছে 1,00,000 টাকা, গেইন হলো 10,000 টাকা। ভাইয়া ডেবিট তো দুইটা হয়েছে। আচ্ছা, এখানে ওই একুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাও আসছে, মেশিনটাকে জিরো করে দিছে। ভাইয়া আরেকবার বলবেন? আচ্ছা, এখানে যেটা হয়েছে আমি আচ্ছা একটু দাঁড়ান। ক্যাশ আর ডেপ্রিসিয়েশনটা ডেবিট দেখিয়েছে 1,10,000 আর বাকিটা ক্রেডিট দেখিয়েছে। হ্যাঁ, এই দুইটা ক্রেডিট, এই দুইটা ডেবিট। আচ্ছা, এটা আমরা দুইটা জার্নাল দিয়েও করতে পারি। জার্নাল ঠিক আছে। ডেবিট হচ্ছে 1,10,000 টাকা হয়ে গেছে, ক্রেডিট হচ্ছে 1,10,000 টাকা হলো, 1,10,000 টাকা হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটা দুইটা জার্নালে করতে পারি না? দুইটাও করতে পারি, একটা করলেও সমস্যা নেই। আচ্ছা, একটাও করতে পারি, মেশিন ভ্যানিশ করে দাও। মেশিনটাকে ভ্যানিশ করে দেওয়ার। হ্যাঁ স্যার এরকম জানার বোধহয় আসার কথা না, হ্যাঁ? বুঝলে কি? না, এত কমপ্লিকেটেড জার্নাল আসবে না, আমরা আসলে জার্নাল শিখি তারপরে এগুলো করি, জাস্ট এটা একটু দেখে রাখেন, ঠিক আছে? আমরা এত কমপ্লিকেশনে শুরুতে না যাই, আপনার ব্রেন আটকে যাবে, তো দরকার নেই। আমরা আগে জার্নাল শিখবো, তো ম্যাথ ক্লাসে জার্নাল শিখবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়, হাউ ইজ দ্য রিটায়ারমেন্ট অফ প্ল্যান্ট অ্যাসেট একুমুলেটেড ফর দ্য ফাইন্যান্সিয়াল রেকর্ড। আমরা ফাইন্যান্সিয়াল রেকর্ডের জন্য আমরা প্ল্যান্ট অ্যাসেটের একুমুলেশনটা কিভাবে করি। সো আমরা এখানে আরেকটা পড়ায় চলে যাচ্ছি, রিমুভাল ফ্রম ইউজ নট সোল্ড, রাইট অফ যদি করি, আমি রাইট অফ করলে আমার কি হবে, আমি সেল করব না, আচ্ছা এখানে যেটা বলতেছে, আমার যদি সেল ভ্যালু না থাকে, সেল ভ্যালু যদি না থাকে তাহলে জার্নালটা কি হবে। আমার তো একটু আগে করছিলাম আমরা কি, যে এখানে সেল ভ্যালু আছে, এখানে ভ্যালু যদি সেল ভ্যালু আছে, তো আমি একটা অ্যাসেট ধরেন কিনছি, আমি একটা অ্যাসেট 5 লাখ দিয়ে কিনছি, অ্যাসেটে আমি ধরেন অলরেডি 4,50,000 টাকা ডেপ্রিসিয়েশন দেখাইছি, তাহলে আমার বুক ভ্যালু কত থাকে, 50,000 টাকা। এই 50,000 টাকা বুক ভ্যালু, বাট অ্যাকচুয়ালি ওই অ্যাসেটের কোনো ইউজ নাই, এই অ্যাসেটের ভ্যালু জিরো হয়ে গেছে, ভ্যালু অফ অ্যাসেট জিরো হয়ে গেছে। তাহলে এই অ্যাসেটের ভ্যালু যদি জিরো হয়ে যায়, এই 50,000 টাকা বুক ভ্যালুটা পুরোটাই আমার কি, পুরোটাই আমার লস, রাইট? পুরোটাই আমার লস। কারো কোনো সমস্যা? ভাই এগুলো কি প্রতিটা উদাহরণ দিয়ে দেখাইতে হবে এরকম অঙ্কের মতো? আচ্ছা, আমরা উদাহরণে যাচ্ছি, এক্সাম্পলে যাচ্ছি। মেশিন কস্ট হলো আমার 80,000 টাকা, এজ একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 60,000 টাকা, সো আমার বুক ভ্যালু আসলো আমার 20,000 টাকা। দিস ইজ লস, যেহেতু আমার এটা কোনো সেলভেজ ভ্যালু নাই, আমি যদি এই অ্যাসেটটা সেল করতে পারতেছি না, এটা জিরো হয়ে গেছে অটোমেটিক্যালি, এটা ভেনিশ হয়ে গেছে। সো আমি এটা আর ইউজ করবো না। রিটায়ারমেন্ট মানে কি, আমি তাকে রিটায়ারমেন্টে পাঠাই দিছি, তাকে হয়তো আমি ফালাই দিছি রাস্তায়, সো আমি এটা বেচতে পারি নাই, রাস্তায় ফালাই দিছি, রাস্তায় ফালাই দেওয়ার পরে আমার লস হয়েছে কত, 20,000 টাকা। সো এটা জার্নাল কি হবে, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো আমার 60,000 টাকা, লস অন রিটায়ারমেন্ট হলো 20,000 টাকা, আর মেশিনটা আমি জিরো করে ফেলছি, মেশিন হলো আমার 80,000 টাকা। আমার মেশিন তো অ্যাসেট ছিল, তাই না? সো অ্যাসেট কমছে, অ্যাসেট আমার কি হয়েছে, অ্যাসেট আমার কমছে, রাইট? অ্যাসেট কমছে, আমার হলো একুমুলেটেড ডেপ্রিসিয়েশন করছিলাম আমরা, ওইটা আমি এতদিন একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করছিলাম, এটাকে আমি ডেবিট করে দিব, আর লসটাকে ডেবিট করব। আমরা একবারে শেষে চলে আসছি, এক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এবং ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, এটা আমরা ফার্স্ট ক্লাসে পড়ে আসছি, এটা আমরা ডিটেলে যাব না। সো আমরা এক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং, যখন আমার কোনো একটা আমার এক্সপেন্স হবে তখন আমি হিসাব রাখবো, পে না করলেও, আমার যখন এক্সপেন্স হবে তখন হিসাব রাখবো, পে না করলেও।
পে করলাম কখন ওইটা ফ্যাক্ট না, এটা হলো অ্যাকচুয়াল বেসিস অ্যাকাউন্টিং। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং বলতেছে আমি যখন পে করব তখন আমি খরচ হিসেবে দেখাবো, যখন আমি পাবো তখন আমি আমার ইনকাম হিসেবে দেখাবো। টাইমিং আমার রেকর্ড হোয়েন দা আর্ন অথবা এক্সপেন্স হইলে আমি এটা খরচ হিসেবে দেখাচ্ছি, বাট এখানে আমি যখন পাবো যখন দিব তখন দেখাবো। টাইমিং অফ এক্সপেন্স আমি টাইমিং অফ রেভিনিউ টাইমিং অফ এক্সপেন্স সেম। আমার টাইমিং অফ রেভিনিউ যখন আমি রেভিনিউ হিসেবে দেখবো যখন আমার এটা আমি অলরেডি আমি আর্ন করে ফেলবো, এবং আমি ক্যাশ বেসিসে যখন আমি পাবো তখন রেভিনিউ হিসেবে দেখাবো। আর এক্সপেন্সের ক্ষেত্রে বলতেছি আমি যখন খরচটা হয়ে যাবে ইনকার করব যখন তখন আমি খরচ হিসেবে দেখাবো, বাট ক্যাশ বেসিসে বলতেছি যখন পে করব হোয়েন ক্যাশ পেড, যখন পেড করব তখনই খরচ হিসেবে দেখাবো। একুরেসি অফ দ্য প্রফিট আমি যদি এক্রুয়াল বেসিসে হিসাব রাখি এটা আমাকে এক্রুয়াল পিকচার দিচ্ছে, অ্যাকচুয়াল পিকচার দিচ্ছে, বাট আমি ক্যাশ বেসিসে দেখাইলে অ্যাকচুয়াল পিকচারটা দিচ্ছে না। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাকে গ্যাপ এবং আইএফআরএস আমাকে এক্রুয়াল বেসিস সাপোর্ট করে, ক্যাশ বেসিস সাপোর্ট করে না। কমপ্লেক্সিটি এবং ইউজ এটা একটু কমপ্লেক্স ঠিক আছে, বাট আমার এটাই আমার স্ট্যান্ডার্ড। কারো কোনো কনফিউশন? ইম্পর্টেন্ট অফ রিকগনাইজিং রেভিনিউ এবং এক্সপেন্স। আমার রেভিনিউ এবং এক্সপেন্স রিকগনিশনটা ইম্পর্টেন্ট কেন? আমি যদি রেভিনিউ এবং এক্সপেন্স রিকগনাইজ না করি আমি ট্রু প্রফিট মেজার করতে পারি না। ম্যাচিং প্রিন্সিপালে কি করতেছি আমি ইনকামের এগেনস্টে এক্সপেন্স দেখাচ্ছি। আমি ইন্টারেস্ট ইনকামের সাথে ইন্টারেস্ট ইনকাম ধরেন 100 টাকা, আমি ইন্টারেস্ট এক্সপেন্স আমি দেখাচ্ছি 50 টাকা। সো নেট ইন্টারেস্ট ইনকাম আমি দেখাচ্ছি 50 টাকা। সো এইভাবে যদি আমি ম্যাচিং প্রিন্সিপাল ফলো করি আমি ট্রু প্রফিট মেজারটা পাই, যে আমার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট থেকে কত টাকা প্রফিট করতেছি। এটা ফলো প্রিন্সিপাল, এটা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল বলতেছে তুমি রাখবা। সো এটা যদি আমি এইভাবে রাখি আমি প্রিন্সিপাল ফলো করতেছি। বেটার একুরেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি পাচ্ছি, বেটার ডিসিশন নিতে পারতেছি, আমি পিরিয়ডিক কম্পারেবিলিটি করতে পারতেছি এক পিরিয়ডের সাথে আরেক পিরিয়ডে। 2023 সালের সাথে এটা ধরেন 2022 সালের পিকচার, 2023 সালে আমার কি দাঁড়াচ্ছে, 2023 সালে হয়তো আমার নেট ইন্টারেস্ট ইনকাম 70 টাকা দাঁড়াচ্ছে। সো ইন্টারেস্ট বাড়ছে, সো আমি কম্পেয়ার করতে পারি। প্রিভেন্ট মিসলিডিং রিপোর্ট আমি মিসলিডিং রিপোর্ট প্রিভেন্ট করতে পারি। সাপোর্ট কমপ্লায়েন্স আমি কমপ্লায়েন্স সাপোর্ট করে থাকি। হয় অ্যাডজাস্টিং এন্ট্রি ইজ নেসেসারি, অ্যাডজাস্টিং এন্ট্রি নেসেসারি কেন? আমার অ্যাডজাস্টিং এন্ট্রি দেই কখন? আমি ধরেন ট্রায়াল ব্যালেন্স করে ফেলছি, আমি জার্নাল করছি, আমি লেজার করছি, আমি ট্রায়াল ব্যালেন্স করছি, বাট কিছু এন্ট্রি আমি অ্যাডজাস্টমেন্ট দেই নাই। আমি ধরেন এক্রুয়াল দেই নাই, আমি অ্যাডভান্স পেমেন্ট দেই নাই, আমি ডেপ্রিসিয়েশনের জার্নালগুলো দেই নাই। আমি আরেকটু যদি ডিটেলে বলি, জার্নালে ধরেন আমার জানুয়ারি মাসে 20টা ট্রানজেকশন হয়েছে, এই 20টা ট্রানজেকশন আমি লেজারে নিছি, ট্রায়াল ব্যালেন্সে নিছি। বাট এই 20টা ট্রানজেকশনের বাইরে কিছু ট্রানজেকশন আছে আমার কি যে আমি করতে পারি, আমার একটা সময় পরে গিয়ে করা লাগবে। যেমন ডেপ্রিসিয়েশন আমার একটা সময় গিয়ে করা লাগবে, এক্রুয়াল আমি বাকিতে যেগুলো হয়েছে এগুলো আমার করা লাগবে, অ্যাডভান্স পেমেন্ট গুলো হয়েছে, আমি রেন্ট হয়তো দেই নাই, রেন্ট একটু রয়ে গেছে, আমি মাস শেষ হয়ে গেছে রেন্ট দেই নাই। তো রেন্ট দেই নাই মানে তো কোনো ট্রানজেকশন হয় নাই। ট্রানজেকশন হয় নাই মানে কিন্তু তা না, আমার ট্রানজেকশন হয়েছে, আমার অলরেডি আমি খরচ করে ফেলছি, 1 মাস চলে গেছে মানে আমার ভাড়া দেওয়া লাগবে। বাট আমার এটা কিন্তু আমি যেহেতু ক্যাশ টাকা দেই নাই আমার বাড়ির মালিকরে, সো এটা কিন্তু ওই যে বলছিলাম জানুয়ারি মাসে 20টা ট্রানজেকশন, ওই 20টা ট্রানজেকশনে আসে নাই, বাট এটা আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া লাগবে, না দিলে আমি ট্রু পিকচার পাবো না। সো আমি যেহেতু ট্রু পিকচার পাবো না এই কারণে আমি কি করতে তাহলে কেন আমার নেসেসারি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা কারেক্ট পিরিয়ডিক্যাল রিপোর্ট পাওয়ার জন্য দরকার। আমি ওই মাসের রেন্ট, আমি রেন্ট দিয়ে এক্সাম্পল দিলাম, আমি ওই মাসের রেন্ট যদি ওই মাসে না দেখাই খরচ হিসেবে তাহলে আমি কিন্তু কারেক্ট পিকচারটা পাবো না। এক্রুয়াল বেসিস মেনটেন করা হবে না, এক্রুয়াল বেসিসটা মেনটেন করা হবে না, ম্যাচিং প্রিন্সিপাল মেনটেন করা হবে না, একুরেট প্রফিট লস পাবো না, আমি রিলায়েবল স্টেটমেন্ট পাবো না, কমন অ্যাডজাস্টমেন্ট আমি দিতে পারবো না, প্রিপে পেড এক্রুয়ার ডেপ্রিসিয়েশনের আমি অ্যাডজাস্টমেন্ট দিতে পারবো না, কমপ্লায়েন্স হবে না, এটা আমার অডিট কমপ্লায়েন্স হবে না। সো এত কিছু পড়ার পরে আপনার মনে কোশ্চেন থাকতে পারে, আমি জানি এখানে অনেকেই আছেন আপনার মনে কোশ্চেন হলো সমীর ভাই যে আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কোনগুলা, আমি কোনগুলোর জন্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিব। আমি আবারও রিপিট করতেছি, আমার জানুয়ারি মাসে 20টা ট্রানজেকশন হয়েছিল, এই 20টা ট্রানজেকশনের এন্ট্রি আমি ঠিকভাবেই দিছি, বাট কিছু ট্রানজেকশন হয় নাই, কিছু ট্রানজেকশন আছে আমার হয় নাই, না হইলেও আমার এন্ট্রি দেওয়া লাগবে। কি কি জিনিসগুলো? এক্রুয়াল, অ্যাডভান্স, প্রিপেড, আর হইলো আমার ডেপ্রিসিয়েশন। ঠিক আছে,
এক্রুয়াল মানে হলো আমার যদি রেন্ট, আমি 1 মাস তোমার অফিসে ছিলাম, আমি রেন্ট দিতে বাধ্য, এটা আমি খরচ হয়ে গেছে অলরেডি, সো আমার আলাদা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া লাগবে। অ্যাডভান্স পে করছি, আমি অ্যাডভান্স প্রোডাক্টের জন্য পে করছি, বাট এটা আমি এন্ট্রি দেই না, এখন দেওয়া লাগবে। প্রিপেড আমি আগে থেকে রেন্ট পে করে দিচ্ছি, আমি 3 মাসের রেন্ট অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, ওইটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া লাগবে। ঠিক আছে, যেগুলো রেগুলার এন্ট্রি না, আমার এডিশনাল এন্ট্রি, আপনি আরেকটা শব্দ মনে রাখতে পারেন, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি মানে এডিশনাল এন্ট্রি, এই এন্ট্রি গুলো দেওয়া লাগে। কারো কনফিউশন? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নিয়ে আরো কথা আছে, অ্যাডজাস্টমেন্ট টাইপস অফ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এখানে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো, কারো যদি কনফিউশন থাকে এখানে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি টাইপস হলো এক্রুয়াল, ডেফার্ড এবং নন ক্যাশ আইটেম। সো আমরা একটা একটা ক্লিয়ার করি। এক্রুয়াল রেভিনিউ, আর্ন বাট নট রিসিভড, ইন্টারেস্ট, সার্ভিস অন ক্রেডিট। সো একটা আমি প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল দিই। আপনি ধরেন একটা কোম্পানিতে অ্যাকাউন্টস মেনটেন করেন, সো আপনি এখানে জানুয়ারি মাসে 20টা ট্রানজাকশন হয়েছে, আপনি 20টা ক্যাশ লেনদেন হয়েছে, সো এগুলো আপনি হিসাব রাখছেন, বাট আপনার একটা এফডিআর আছে, এফডিআর আছে, এফডিআর ম্যাচিউরড হয় নাই, এফডিআর এর ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে ঢুকে নাই, বাট একটা মাস শেষ হয়ে গেছে। যেহেতু জানুয়ারি মাস শেষ হয়ে গেছে, তার মানে জানুয়ারি মাস যেহেতু শেষ হয়ে গেছে, আপনি তো ইন্টারেস্ট পাবেন, রাইট? আপনি তো অলরেডি 1 মাসের ইন্টারেস্ট পাবেন, আপনি এক্সক্লুড হয়ে গেছে, সো আপনি অলরেডি আর্ন করে ফেলছেন। আপনি পান নাই বলে কিন্তু ওই 20টা ট্রানজাকশন আসে নাই। 20টা ট্রানজাকশন আসে নাই মানে যে আপনি হিসাবে আসবে না তা না। আমরা যেহেতু ম্যাচিং প্রিন্সিপাল ফলো করি, একটু বেসিসে হিসাবগুলো রাখি, যখনই আর্ন হয়ে যায় তখনই আমি হিসাবে এন্ট্রি করার দরকার হয়। এই কারণে আমাকে কি করতে হবে, এটাকে এই 1 মাস যে আমি অলরেডি ইন্টারেস্ট পেয়ে গেছি, বাট আমার অধিকারে চলে আসছে, এটা আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া লাগবে। এবার ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। একটু এক্সপেন্স হতে পারে, আমি রেভিনিউর কথা বলছি, আমার একটা এফডিআর ছিল, এফডিআর আমি পাই নাই টাকা, বাট আমার হিসাবে আনতে হবে, তো একটু এক্সপেন্স তো থাকতে পারে। ইনকাম বাট নট পেড, যেমন স্যালারি, আমার মাস শেষ হয়ে গেছে, তোমাকে আমি স্যালারি দিলে হয়তো আমার ওই 20টা ট্রানজাকশনের ভিতরে আসতো, বাট ওই 20টা ট্রানজাকশনের ভিতরে আসে নাই, তার মানে কি আমি এটা হিসাবে আসবে না? অবশ্যই আসবে। 1 মাস শেষ হয়ে গেছে, আমি স্যালারি দিতে বাধ্য, তো আমি স্যালারি পেয়েবল দিব, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিব। ইউটিলিটি বিল আমি হয়তো দেই নাই বলে ওই 20টা ট্রানজাকশন আসে নাই, বাট আমার এটা এই মাসের খরচ, এই মাসের হিসাবে আসবে। সো একটু আমরা শিখলাম। ডেফার্ড হইতে পারে, ডেফার্ড রেভিনিউ, ক্যাশ রিসিভ ইন অ্যাডভান্স, আমি অ্যাডভান্স ক্যাশ রিসিভ করছি। রেন্ট, আমি রিসিভ করছি, আমার হয়তো একটা হাউস আছে, আমার ব্যবসায়ের আর কি, আমার না, আমার বিজনেসের হয়তো আমি কি করি, একটা পোর্শন হয়তো ভাড়া দিয়ে দিই, এটা আমার একটা এক্সট্রা ইনকাম, ওইটা আমি পাইছি, আমি ডেফার্ড রেভিনিউ, অ্যাডভান্স পাইয়ে গেছি, অ্যাডভান্স যদি পেয়ে যাই তাহলে আমার এটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া লাগবে। অ্যাডভান্স পাইছি বাট এই মাসের ইনকাম কিন্তু না এটা, সো আমি অ্যাডভান্স পাইছি বাট এটা এই মাসের না, এই কারণে আমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিব। সাবস্ক্রিপশন হতে পারে, প্রিপেড এক্সপেন্স হতে পারে, আমি অ্যাডভান্স পে করে দিছি, ইন্স্যুরেন্স, রেন্ট, আমি অ্যাডভান্স রেন্ট পে করে দিছি, বাট আমার এই মাসের খরচ না, আমি জানুয়ারি মাসে পে করছি, বাট জানুয়ারি মাসের খরচ না, এটা এই মাসের আমার এক্সপেন্স থেকে বাদ যাবে। নন ক্যাশ আইটেম, ডেপ্রিসিয়েশন, অ্যালোকেশন অফ অ্যাসেট কস্ট ওভার ইউজফুল লাইফ, মেশিনারি এবং বিল্ডিং, সো ডেপ্রিসিয়েশনটা আমার খরচ না, সো এটাও আসবে না। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ইন অ্যাকাউন্টিং, আমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়ার পরে এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বানাবো। আমরা অলরেডি 20টা অ্যাকাউন্টস যে আমি এন্ট্রি দিয়েছিলাম জানুয়ারি মাসে, এগুলো আমি লেজার করছিলাম, লেজার করে এগুলোতে ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং দিয়েছিলাম, বাট ওই ট্রায়াল ব্যালেন্সটা তো আমার অ্যাকচুয়াল ট্রায়াল ব্যালেন্স না, ওইখানে আমি অ্যাডজাস্টমেন্ট যে এন্ট্রি গুলো এগুলো যখন দিব তখন আমার অ্যাকচুয়াল বেরোবে, ঠিক আছে? সো এটাকে আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বলতেছি। লিস্ট অফ অল লেজার অ্যাকাউন্ট আফটার অ্যাডজাস্টমেন্ট, আমি অ্যাডজাস্টমেন্টের পরে আমার যে লিস্টটা পাবো এটাকে আমি অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স বলতেছি। শো আপডেট ডেবিট এবং ক্রেডিট ব্যালেন্স আমি এখানে পাই, রিফ্লেক্ট ট্রু এবং ফেয়ার ফাইন্যান্সিয়াল পজিশন পাই। এটার পারপাসটা কি, আমার এনশিওর একুরেসি, আমার একুরেসি দেয়, প্রিপেয়ার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমার হেল্প করে, রিফ্লেক্ট ট্রু পজিশন, ডিটেক্ট এরর ডিটেক্ট করতে হেল্প করে। তো এই ছিল আজকের ক্লাস, হঠাৎ করে ক্লাসটা শেষ হয়ে গেছে, আমরা অনেক পড়া পড়ছি আজকে, আসলে অনেক পড়া পড়ছি, অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছি। সো ক্লাসটা শেষ করার আগে একটু দেখে আসি আজকের ক্লাসে কি কি পড়ছি। আজকের ক্লাসে আমরা জাবেদা করা শিখছি, আমরা খতিয়ান করা শিখছি, আমরা ট্রায়াল ব্যালেন্স করা শিখছি, ট্রায়াল ব্যালেন্সে কি কি ভুল ধরা পড়ে, কি কি ভুল ধরা পড়ে না, ওইটা শিখলাম আমরা। আজকে আমরা নিজেরাও কিছু ম্যাথ করছি, আমরা আজকে ডেপ্রিসিয়েশনের ম্যাথ করছি, আজকে আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ম্যাথ করছি, আমরা অনেক কিছু শিখছি। সো আমি মনে করি আজকের ক্লাসটা খুবই সুন্দর ছিল, আমাদের আসলে অল্প অল্প করে আমরা অ্যাকাউন্টিং শিখে ফেলতেছি। সো আমরা যদিও মনের অজান্তে আমরা অ্যাকাউন্টিং শিখতেছি, অ্যাকাউন্টিং এ এক্সপার্ট হয়ে যাচ্ছি, টোটালি একটা ডিফারেন্ট ডিসিপ্লিন, যারা সায়েন্স থেকে আসছেন অথবা আর্টস থেকে আসছেন,
সো যদিও একটা ডিফারেন্ট ডিসিপ্লিন, একটা পুরো একটা সাবজেক্ট কমার্সের, বাট আমরা কিন্তু শিখে যাচ্ছি। সো আমরা আশা করি, আমার যে কমিটমেন্ট ছিল যে আপনাদের অ্যাকাউন্টিং শিখাবো, আমি গর্ব করে বলছি আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমি সিএফএ পড়ছি, আমি মানে এখনো আমার জবের ফিল্ডটাও হইলো আমার রিসার্চের। সো এখানে আমি কমার্স নিয়ে কাজ করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কাজ করি। সো সব মিলে আমি একটা ভালো ক্লাস নিব। আশা করি আমাদের আমার যে কমিটমেন্ট বা আমার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড বলেন, আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড বলেন, ওইটা রিফ্লেকশন হয়তো আপনারা ক্লাসে পাচ্ছেন। সো আমরা সবাই সমান তালে এগিয়ে যাব, আপনারাও মনোযোগী হবেন, আপনারাও মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, যেখানে পারবেন না ওইখানে একটু কোশ্চেন করবেন। সো শুধু আমার ইন থেকে চেষ্টা থাকলে হবে না, আপনার ইন থেকে শতভাগ চেষ্টা থাকা লাগবে। সো এটা আমাদের জন্য শুধু একটা পরীক্ষা পাশ করাই হবে না, আমাদের লাইফের একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে যে আপনি আপনার অ্যাকাউন্টিংটা শিখতে পারতেছেন। সো এই ম্যাটামেটারের নামটা হয়তো আপনার সারা জীবনে একটা পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করবে, আপনার মনে হয়তো একটা দাগ কেটে যাবে। সো এই আশা ব্যক্ত করি। আর সবাই অবশ্যই আমার গুগলে আমার 5 স্টার রিভিউ দিবেন, কমেন্টস করবেন, ফেসবুক পেজে রিভিউ দিবেন। ওই আশা ব্যক্ত রেখে আজকে ক্লাসটা শেষ করতেছি। সবাই দিবেন, আমি কিন্তু ক্রস চেক করবো, সবাই দিবেন আপনার সময় মতো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামী ফ্রাইডে, আগামী বুধবার। আমি ক্লাসটা শেষ করতেছি না, আসি। সো আমি রেকর্ডিংটা শেষ করে দিই, আমাকে একটু সুযোগ দেন। সো দেখা হচ্ছে আগামী বুধবার, যারা রেকর্ডিং শুনতেছেন, বুধবারে আমরা রাত 10টা বাজে দেখা হবে ইনশাল্লাহ। আমরা এক্সট্রা ক্লাসটা নিব। সো ঠিক আছে, সে বন্ধু সবাই ভালো থাকবেন। আল্লাহ।